ওকে, আমাদের এখানে আমরা প্রথম ধাপে জ্যাম ইনস্টল করে কি করছিলাম, জ্যামটা প্রথমে ডাউনলোড করছি ওয়েবসাইটে গিয়ে, এরপর এটা ইনস্টল করলাম, এরপর ওয়ার্ডপ্রেসটা কি করলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এই যে ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটাকে আমরা রাইট বাটনে, আপনার এখানে এইভাবে না আসতে পারে, এই ফাইলটা এরকম বক্সের মতো আসার জন্য আপনার কি করতে হবে, একটা সফটওয়্যার নিতে হবে, উইনরার। না নিলেও সমস্যা নেই, আপনার এখন একটা জিপ ফাইলের মতো দেখাবে, এখানে এইভাবে ফাইল দেখাচ্ছে না, ওইখানে দেখাবে কি জিপ ফাইলের মতো, একটা ফাইলের মধ্যে দেখা যাবে একটা জিপ টাইপের আছে, সো এটা আনজিপ করলেই হয়ে যাবে। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট টু, এখানে এক্সট্রাক্ট করলে এই ফাইলটা আমার এই যে এখান থেকে এই ফোল্ডারে, তখন এখান থেকে আমি ভিতরে ফাইলগুলো কাজে লাগাতে পারবো। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পর এই কাজটা করে নেবেন। হ্যাঁ, সো এক্সট্রাক্ট করা শেষ। এরপর আমরা যেহেতু পিসি আমরা প্রথমে ওপেন করছি, আমরা কোথায় যাবো, যে জ্যাম কন্ট্রোল প্যানেলে গিয়ে কি করব, স্টার্ট করে নেব। দ্যাট মিনস এই যে গ্রিন হয়েছে, আমার সার্ভার রেডি কাজ করার জন্য। এখন আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পর এই জায়গায় আমি কোনো কিছু লিখবো না, আমি লিখবো কোন জায়গায়, সবসময় এই জায়গায় যদি আমি লোকাল হোস্ট লিখি, তাহলে কি এই মনে করবো আমি লোকাল হোস্ট সম্পর্কে জানতে চাইতেছি, তখন আমাকে ইনফরমেশন দিবে। বাট আমি লিখবো উপরের ইউআরএল বক্সে, আমি এখানে লিখবো লোকাল হোস্ট। লেখার পর কি এই ধরনের একটা ইন্টারফেস আসছে না। আমি একটু লোকাল হোস্টটা আমরা কোথায় দিছিলাম বলেন তো, সফটওয়্যারটা কোথায় রাখছিলাম, সি ড্রাইভে। সো আমরা সি ড্রাইভে যাব, এখানে কোথায় আছে, জ্যাম্প নামক অপশন আছে, তাই না। এরপর এখানে যাওয়ার পর কোনো ফাইলে আমাদের কখনো ধরা লাগবে না, কাজ করা লাগবে না, আমাদের একটা ফাইলে কাজ করা লাগবে, এটা হলো যে htdocs ফোল্ডারে। এখানে যাব, এখানে যাওয়ার পর দেখেন এটা যদি আমি ডিলিট করে দেই, আমি এখানে যদি রিলোড দেই খালি, আর আমি যদি এখানে কন্ট্রোল জেড দিয়ে এটা নিয়ে আসি, এখানে রিলোড দেই, দ্যাট মিনস এখানে যে ফাইলগুলো আছে এটা আমার ব্রাউজারে শো করতেছে। তাহলে আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটটা এখানেই রাখতে হবে, কোথায়, ব্রাউজারে শো করানোর জন্য। সো এই ফাইলগুলো যেহেতু আমার কাজ নাই, এগুলো আমি ডিলিট করে ফেললাম। ডিলিট করার পর আমরা জানি যেহেতু জ্যাম্প তো আমরা ফ্রি অফ কস্ট ইউজ করতেছি, তাই না, হোস্টিং এর জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগলো না। এখন ডোমেন তো কেনা লাগবে নাকি, ডোমেন কেনা লাগবে না, ডোমেন ছাড়া কিভাবে শো করবে, তাহলে টাকা তুলেন সবাই। আচ্ছা, ডোমেনও এখানে কেনা লাগবে না, যেহেতু লোকাল হোস্ট, লাইভে গেলে অবশ্যই আমার ডোমেন হোস্টেন কেনা লাগবে। এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। এর আগে কেউ ওয়েবসাইট তৈরি করছেন বা কারণ নামে ওয়েবসাইট আছে, আপনার আছে, আর অফিসের জন্য করছেন লাইভে, ইয়াতে সি প্যানেলে, আচ্ছা রিয়েক্টে করা ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, অনেকে করে না, তাহলে অনেকের জন্য প্রথম টাস্ক হবে এটা করার সময়। সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করে আমি লিখতেছি আপনাদের ব্যাচের নামই লিখি, যে mcdm 2514.com, ঠিক আছে। mcdm 2514.com লিখলাম। আমার ডোমেন নামটা কি হলো, এটা আমি যে কোনো নামে দিতে পারি, এবং এখানে মাল্টিপলও ডোমেন আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। সো এই ডোমেনে যাওয়ার জন্য আমাকে এখানে লোকাল হোস্টের পর কি লিখতে হবে, এখানে যে ড্যাশবোর্ড কথাটা লেখা ছিল, ড্যাশবোর্ডে লোকাল হোস্ট /mcdm 2514.com লিখে এন্টার দেব। আসে, কারণ এখানে ভিতর কোনো ফাইল নাই বিদায় এটা এইভাবে আসছে। তাহলে এটা থাক, এটা থাকার পর আমরা এইখানে কি করতে হবে, আমাদের এই যে খালি আছে এখানে ভিতরে আমাকে ওয়ার্ডপ্রেসের ফাইলটা দিতে হবে, যেহেতু আমরা কোডিং জানি না। এখানে কি থাকবে, কোডিং গুলাই তো থাকবে, যেহেতু আমরা কোডিং জানি না, আমাকে কোডিং গুলো কে দিয়ে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস। সেহেতু আমি কি করবো, একটু ওয়ার্ডপ্রেসে যাবো, দিস পিসি, ওয়ার্ডপ্রেসটা কোথায় রাখছিলাম, ডাউনলোডে, এই যে এক্সট্রাক্ট করছিলাম, ঠিক না, এক্সট্রাক্ট ফাইলের ভিতর যাবো, এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাব,
এই যে এখানে ফাইলগুলো আছে, র ফাইলগুলো আমার লাগবে, এই র ফাইলগুলো কপি করে নেব। কাট করে কেন নিচ্ছি না, বারবার তো ওয়ার্ডপ্রেস, আবার আমার মিস্টেক হতে পারে ওয়ার্ডপ্রেস যদি ডিলিট হয়ে যায়, এই জন্য কপি করে নিলাম। কপি করে কোথায় রাখবো, ওই যে আমার htdocs এর ভিতরে, আমার ওই যে জ্যাম ফোল্ডার ছিল htdocs এর ভিতরে, যেখানে আমার ডোমেনটা ক্রিয়েট করছে, এই ডোমেনের ভিতরে এসে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিলে হবে, অথবা রাইট বাটনে ক্লিক করলে পেস্ট দিলেই হবে, এখানে চলে আসবে। এখানে এতক্ষণ কিছু ছিল না বিধায় এভাবে দেখাইছে। আমি যখন আবার লোকাল হোস্টের পর এটা লিখেও দিতে পারি, অথবা এখানে এসে এই ফাইলগুলো যখন কপি হয়ে গেছে এখানে চলে আসছে আমার ডোমেন নেমের ভিতরে, ওই ফোল্ডারটার ভিতরে। সো সেক্ষেত্রে এখানে এসে আমি রিলোড দিলে হবে, অথবা চাইলে আপনি এখানে আবার লিখতেও পারেন। সো আমি রিলোড দেই। রিলোড দিলে এখন আমাকে ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। আমি শুধু কোডিংটা নিয়ে আসছি, এখন ওয়ার্ডপ্রেসটা আমার ওয়েবসাইটে ইনস্টল করব, যাতে কোডিং ছাড়া আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সেক্ষেত্রে ইংলিশে দিব, ইংলিশে দিলেই ভালো। আর যদি মনে করেন না আমি বাংলা খুবই ভালো বুঝি, বাংলাতে দিতে পারেন। সেখানে বাংলাতে দিলে আসবে চালিয়ে যান। এরপর আসবে বিভিন্ন কথা আছে যেগুলো বুঝতে অনেক কষ্ট, আমি একবার দিয়ে চেষ্টা করছিলাম, যে নথিকরণ, এইখানে ক্লিক করুন, তারপর কি পিছিয়ে যান, হ্যাঁ, এরপর যে এটা হলো যে কি অনেকগুলো লেখা আছে যেগুলো বাংলা জীবনেও পড়ি নাই। সো আমরা মনে করি ইংলিশ জানি না, দেখা যায় যে ওইখানে গেলে আমরা বাংলার চেয়ে ইংলিশটা ভালো পারি। আবার মাঝে মধ্যে গুগল যখন ট্রান্সলেট করে দেয় মনে হয় যে এই বাংলা তো জীবনে পড়ি নাই। এর চেয়ে ভালো দেখা যায় যে আপনি যদি চ্যাটজিপিটিকে যে বলেন যে এই ওইটার ভাবার্থ বা ইয়াটা ঠিক রেখে আমাকে বাংলাতে চেঞ্জ করে দেন, ট্রান্সলেট করে দিলে তো, ট্রান্সলেট করে তো একদম অবস্থা খারাপ হয়। সো গুগলের চেয়ে ওই রেজাল্টটা এখন ভালো পাওয়া যায়। ইংলিশে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার কাছ থেকে কিছু জিনিস চাইতেছে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, এগুলো দেওয়া লাগবে। ডাটাবেস বলতে লেটস গোতে যাই। ডাটাবেস বলতে আমি তো ওয়ার্ডপ্রেস কি করতেছি, আমার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট বানানোর জন্য ইনস্টল করতেছি। বাট এই যে ডাটাগুলো থাকবে, কোথায় থাকবে সে তো জানে না। ডাটাবেসটা কোথায়, জ্যাম্পে। সো জ্যাম্পের সাথে ওয়ার্ডপ্রেসকে কানেক্ট করে দিতে হবে। দ্যাট মিনস আমার ওয়েবসাইটটা আমি তৈরি করছি, ওখানে ইনস্টল করতে, বাট ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে আমি যত ডাটা দিব তুমি ওইখানে গিয়ে সেভ করবা। ডাটাবেস বলতে এখন জ্যাম্প তো বিশাল একটা ধরনের এই বিল্ডিংটা, বিল্ডিং এর মধ্যে আমি যখন বললাম এই যে আমার এখানে যে ওয়েবসাইটটা জ্যাম্পের ভিতরে, htdocs এর ভিতরে ওয়েবসাইট আছে, এখানে আমি আরো মাল্টিপল রাখতে পারবো। সো আমার এই ওয়েবসাইটের জন্য আলাদা একটা রুমে ডাটাগুলো রাখতে হবে না, মানে এখানে যেরকম রুম রুম করা প্রত্যেকটা ফ্লোরে, যে প্রত্যেকটা ফ্লোরে কি ক্রিয়েটিভ আইডিয়া আছে, নাই তো, 4 তলায় আছে, বা 4 তলায় ক্লাসরুম গুলো ভাগ করা আছে। সেই জন্য ওরকম ভাগ করার জন্য ডাটাবেসের মধ্যেও একটা ফোল্ডার করে ওই ফোল্ডারের মধ্যে আমার ডাটাগুলো কি করতে হবে, রাখতে হবে। সো ডাটাবেসের মধ্যে আমার ওই ফোল্ডার করার জন্য আপনারা এখান থেকে মাই স্কুল আছে না, মাই স্কুলের অ্যাডমিনে ক্লিক করলেও হবে। অ্যাডমিনে ক্লিক করলে চলে যাবে, অথবা আপনারা এখানে লিখতে পারবেন লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন, এই কথা লিখে সার্চ করলেও সেম জায়গায় আপনাকে আনবে। হ্যাঁ, এখান থেকে দেখেন তো কোথাও ডাটাবেস কথাটা দেখা যায় কিনা। আমরা তো ডাটাবেস তৈরি করবো একটা, কোথায়, উপরে এই যে নিচে ডাটাবেসে ক্লিক করলাম, এখানে কি বলতেছে একটা ডাটাবেস নেম দাও। সো আমি আমার সুবিধার্থে আমি একটু কপি পেস্ট করে দিব, কারণ হলো যে এটা রিনেম করি, বা আপনি হাতেও টাইপ করে লিখতে পারেন। হাতে টাইপ করে কেন লিখতেছি না, হাতে টাইপ করে লিখলে একটু ঝামেলা না, যদি স্পেস ঝামেলা হয়, তাহলে আমি এটা দিয়েও করলাম, আমার যে ডোমেন নেম ওইটাই বসালাম, ক্রিয়েট করলাম, দেখেন ডান পাশে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ডাটাবেস আমার। সো এই যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, এখানে বলতেছে ডাটাবেস নেম। সো ডাটাবেস নেম কি ছিল, আমি তো কপি করে পেস্ট করছিলাম, তাই না? এটাই তো আমার ডাটাবেস নেম ছিল। ইউজার নেম অলওয়েজ RWT। আমরা যখন লোকাল হোস্টে কাজ করব তখন সবসময় ইউজার নেম কি হবে, রুট হবে। এটা যখন আমরা অন্য জায়গায় এখন অটোমেটিকলি নিয়ে নেয়, আগে দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না, নিয়ে নেয়। যখন লোকাল হোস্টে কাজ করব, জ্যাম্পের থ্রুতে কাজ করব, তখন ইউজার নেম কি হবে, সবসময় রুট হবে। পাসওয়ার্ড খালি থাকবে,
আবার KHALI খালি লিখেন না, হ্যাঁ যেটা আছে মানে বক্সটা টোটালি খালি থাকবে। এরপর এখানেও হাত দেওয়ার কোনো দরকার নেই, এখানেও হাত দেওয়ার কোনো দরকার নেই। যে চলে আসেন আমাদেরই ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আচ্ছা তাহলে এখানে শুধু কি বসাইছি বলেন তো, ডাটাবেস নেমটা বসাইছি, ইউজার নেম রুট, পাসওয়ার্ড খালি, আর এই দুইটাতে হাত দেওয়ার দরকার নেই। এগুলো হলো যে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্টই তো আমার হোস্ট, ঠিক না? আর হলো যে টেবল প্রেফিক্স, টেবল প্রেফিক্স বলতে ওই যে যখন আমরা ডাটাগুলো দিব তখন এই যে WP এর পরে তখন 380 380 ওরকম করে বিভিন্ন প্রেফিক্স তৈরি হবে, ওই ডাটাবেসের মধ্যে বসবে। তো সাবমিটে ক্লিক করব। সো ডাটাবেসের সাথে এখন আমার ওয়ার্ডপ্রেসটা কানেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস আমি ওয়ার্ডপ্রেস আমার ওয়েবসাইটের ডাটাগুলো জ্যাম্পের এই জায়গায় এই ফোল্ডারে তুমি রাখবা। এখন বলতে ঠিক আছে, আমি আমার জায়গা পেয়ে গেছি, এখন তুমি আমাকে ইনস্টল করো। ওই ফোল্ডারে ডাটাবেসে কিন্তু ওই জায়গায় সেই ইনস্টল হবে, ঠিক না? ইনস্টল হয়ে যায়। সাইট টাইটেল এখন আমরা দিব না, ইউজার নেম যে কোনো একটা দিয়ে রাখতে পারি। আগে যেটা ইউজার নেম দিছি এটা কিসের জন্য? ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য। আর এটা হলো যে আমি ওয়ার্ডপ্রেসে যে কাজ করব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে হবে না। আমি যে এতক্ষণ বলছি ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করব, ড্র্যাগ এন্ড ড্রপ কোথায় করব? একটা তো ড্যাশবোর্ড লাগবে বা পোর্টাল লাগবে যেখানে গিয়ে আমি কাজটা করব। এই ইউজার নেমটা হলো যে ওই ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য। সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই, 123456 MCDM 2500 ইউজার নেম এটা দিলাম, পাসওয়ার্ড এটা দিলাম। উইক পাসওয়ার্ড দিই, সমস্যা নাই। আমার ইমেলটা এখানে দিয়ে নিই। এখন তো আপনার পাসওয়ার্ড আপনাদের ভিডিওতে থেকে গেল, আপনারা তো ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তাহলে পাসওয়ার্ডটা হাইড করে দিই নাকি? আচ্ছা আপনাদেরকে বলে দিলাম, আপনারা ওয়েবসাইটে যাইন, সমস্যা নাই। হ্যাঁ এই আনসারটা পাওয়ার জন্য জিজ্ঞেস করতেছি। এই পাসওয়ার্ডটা নিলে আপনি কখনোই কাজ করতে পারবেন না, বাট যখন আমরা লাইভে যাব এই পাসওয়ার্ডটা চাইলেও দেওয়া যাবে না। তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা একটু 2-1 দিন লাইভ সাইটে কাজ করতে পারেন, যতদিন ডোমেনটা থাকবে আর কি। হ্যাঁ ফেসবুকের ক্লাস পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি, কারণ ফেসবুকে গেলেও কিছু ট্র্যাকিং সিস্টেম দেখানো লাগে। ততদিন ডোমেন থাকবে, আপনারা ওখানে ফ্রি অফ কস্ট কাজ করেন, যেহেতু আপনাদের জন্য ডোমেন একটা ক্রিয়েট করা হবে। সো এখানে মেইল আইডিটা দিয়ে দেবেন। মেইল আইডি হলো যে পাসওয়ার্ডটা কি করার জন্য, পাসওয়ার্ড যদি আপনি কখনো ভুলে যান, এই পাসওয়ার্ডটা ভুলার কথা না, যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে মেইল আইডিটা ব্যাকআপ দেওয়ার জন্য। আর এখানে কি বলেন তো, এটা কি লিখছে লাস্টেরটা? সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করার জন্য, যে করো না। এটা এখন আমাদের করার দরকার আছে? ঠিক দিলেও হয় না দিলেও হয়, কারণ এটা আমার কোথায়, লোকাল হোস্টে। এখানে তো আর গুগলের বট আসবে না, ঠিক আছে? লোকাল হোস্টে গুগলের বট আসার পর, আর এই ওয়েবসাইট গুগলের বট আসলেও কেউ, আমি কি এই ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবো? আমার পিসি ছাড়া তো আর কেউ দেখবো না। তো গুগলের বট আসবে না, লোকাল হোস্টে আসার সম্ভাবনা নাই গুগলের বট, বা গুগলের বট আসবে না। সে কারণে এটা করলেও টিক দিলেও না দিলেও হবে না। বাট যখন আমরা লাইভ সাইটে কাজ করব এটা টিক দিতে হবে। কেন টিক দিব? গুগলের বট যাতে আমার ওয়েবসাইট রিড করতে না পারে। কেন রিড করতে পারবে না? ওয়েবসাইট যখন আমি নতুন পর্যায়ে তৈরি করব তখন কি গুগলকে বটকে আসতে দেওয়া দরকার আছে? নাই তো। আর এটা আরেকটা কিসের মাধ্যমে করা যায়? ওয়েবসাইট অডিট একদম প্রথমের দিকে ছিল, robots.txt এর মাধ্যমে আমরা অ্যালাউ ডিসঅ্যালাউ করতে পারি। ওকে, এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে চলে যাই। হয়ে গেছে, এখন লগ ইন করতে বলবে। লগ ইন মিনস আমাদের MCDM 2514, পাসওয়ার্ড দিব 123456। ওকে, এরপর হচ্ছে মনে রেখো আমায়, কেউ তো মনে রাখে না। লগ ইন করলাম, এটা হচ্ছে ব্রাউজারকে মনে রাখার জন্য, যাতে বারবার পাসওয়ার্ড দেওয়া না লাগে বা পাসওয়ার্ডটা অটো চলে আসে। ডিসমিসে ক্লিক করলাম। যেটা হলো ওইটা হলো যে আমরা যখন লাইভে যাব না, সেখানে কিভাবে কিনতে হয় না, কোন জায়গা থেকে কিনতে হয়, কিভাবে নেবেন ওইটা দেখাই দিব। হ্যাঁ, ওখানে আপনার অ্যাকাউন্ট করা লাগবে। ইজি একটা জিনিস, অ্যাকাউন্ট ক্রিয়েট করে পারচেস করলেই হয়ে যাবে। ডোমেন হোস্টিং কিন্তু তো বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের সময় লাগে, 5 মিনিটও লাগে। হ্যাঁ, নেম চিপে গেলে পারচেস করতে, ই কমার্স থেকে প্রোডাক্ট যেভাবে কিনেন না, সেম। যাব আমরা যখন লাইভ সাইটে যাব তখন সি প্যানেল যখন দেখাবো তখন দেখাবো কোথা থেকে কি কিনবেন না কিনবেন। এরপর হলো যে
আচ্ছা জ্যাম্প আছে, আমরা যেখানে ছিলাম আমাদের ওয়েবসাইটটা কি হচ্ছে, চলে আসছে। এটা কিসের ড্যাশবোর্ড? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেখানের এই যে বাম পাশের বিভিন্ন জায়গা আছে এগুলাতে আমরা মেনু মানে ড্যাশবোর্ডের এই পয়েন্টগুলা, এইখান থেকে আমরা প্রত্যেকটা পয়েন্ট জানবো এবং কাস্টমাইজ করব। আমি আজকে চেষ্টা করব আমার এখানে পয়েন্টগুলো আছে, আমি যদি কভার এই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কভার করলে মোটামুটি কভার করা ছাড়া আমি চেষ্টা করব আজকে আমরা শিখব, যেহেতু আমরা একটা এখান থেকে কিছু কিছু জিনিস আমি স্কিপ করব, বিকজ আমরা যখন লাইভে শিখব তখন একটার পর একটা থাকলে জিনিসটা পারফেক্টলি বুঝতে সুবিধা হবে। এখানে মূলত আজকে চেষ্টা করব একটা কাস্টমাইজ করা থিম, কিভাবে কাস্টমাইজ করা এটার অপশনগুলো দেখব এবং প্রত্যেকটা অপশন মোটামুটি দেখব। অপশনগুলো দেখলে আমরা যে কোনো থিমই কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? কোথায় গিয়ে কি কাজ করা লাগবে এটা দেখলে যে কোনো থিমই কাস্টমাইজ করতে পারবো। ওকে, সব কাজে যে বাম পাশের এখানে পয়েন্টগুলো ধরেই করতে হবে। সো থিম কাস্টমাইজ করার জন্য প্রথমে আমাদেরকে একটা থিম, স্টেপ 1 কি থাকবে? বিজনেস কনসাল্ট, এটা করব। সো আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন, আস্তে আস্তে বোঝাটা পরে, বাট কনফিডেন্টটা আসা লাগবে আগে যে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? বিকজ কি বলে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা যখন আস্তে আস্তে ব্যবহার করতে পারবেন নিজেই সব কিছু কাজ অনেক কিছু নিজ থেকেই করা যাবে। আর এখন নিজ থেকে কাজ করার অনেক সুবিধা আছে। কোথেকে ইনফরমেশন পাওয়া যায় বলেন? চ্যাট জিটিপি তো আছে, চ্যাট জিপিটি থেকে এখান থেকে ছবি তুলে দিলে সে আপনাকে সরাসরি বলে দেবে কি করতে হবে না হবে। এরপর হলো যে ইউটিউবে আছে, ধরেন আপনি একটা থিম ভালো লাগছে, এই থিমটা কাস্টমাইজ করতে চাইতেছেন, অথবা ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন যে আপনি যে রিলেটেড, অথবা চ্যাট জিপিটিতে আস্ক করতে পারেন যে আমি একটা কি করব, ডেন্টিস্টের জন্য ওয়েবসাইট বানাবো, তাহলে কোন থিমটা আসলে আমার ভালো কাজে লাগবে। আবার বড় কিছু কিছু থিম আছে, অ্যাভাটার আছে, কিছু কিছু থিম আছে, ওগুলো নিয়ে নেয়। ওগুলো নিলে সমস্যা কি, বড় যেহেতু থিম নেন, যেমন অ্যাভাটার ওখানে ভিতরে প্রায় 80টা চাইল্ড থিম আছে। সো ওই ধরনের বিগ থিম নিয়ে কাজ করতে গেলে একটা ঝামেলা হলো যে দ্যাট মিনস 80টা ওয়েবসাইটের আপনার কি থাকে, 80টা ওয়েবসাইটের কোড আপনার কোথায় থাকবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকবে। তখন ওই যে আমরা লোডিং স্পিডটা দেখছি না, লোডিং স্পিডটা অনেক হারে কি হবে, অনেক হারে হ্রাস করবে। তখন এটা ঠিক করতে আবার ওই যে চাইল্ড থিম অনেক ঝামেলা আছে। সেক্ষেত্রে চেষ্টা করবেন হালকা থিম, যেগুলো একদম সিঙ্গেল একটা থিম, ওগুলো নিয়ে কাজ করার জন্য। আর থিম নিয়ে কাজ না করাই বেটার, কারণ যে আপনার পেজ বিল্ডার আছে, থিম হলো যে একটা থিম আছে, ওই জিনিসটার অনুযায়ী আপনি কাস্টমাইজ করবেন, সে যেভাবে রাখছে জাস্ট আপনি জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি কিন্তু চাইলে মেনুটা এই পাশে আছে, আমি সাপোজ যদি এখন এখানে চলে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধর এই থিমটা ক্রিয়েটিভিটি বানিয়ে রাখছে, আপনি কি করতে পারবেন, এই যে ক্রিয়েটিভিটির লোগো আছে না, লোগোটা চেঞ্জ করে আপনি আপনার লোগো দিতে পারবেন। মেনু আছে না, মেনুতে হয়তো বা আপনার কয়েকটা পয়েন্ট রাখলেন, কয়েকটা পয়েন্ট রাখলেন না, এই জায়গায় আছে, এটা হয়তো বাদ দিতে পারেন, রাখতে পারবেন। এই জিনিসগুলো যেগুলো আছে, ধরেন এখানে নাম্বার আছে, এখানে আপনি আপনার কি করতে পারবেন, নাম্বারটা বসায় রাখতে পারবেন। এখানে লেখা আছে, লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, ছবির জায়গায় ছবি চেঞ্জ করতে পারবেন। বাট আপনি চাইলে এই লোগোটা এই পাশে আনতে পারবেন, ঠিক আছে? এটা পসিবল না। কিন্তু আমরা যখন লাইভ সাইডে গিয়ে পেজ বিল্ডার দিয়ে দেখব, তখন আপনি ইচ্ছা করলে লোগো এখানেও রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন, মিডিয়াও রাখতে পারবেন, আপনার ইচ্ছা। আমি যেভাবে দেখাচ্ছি আপনার চেষ্টা করেন এই থিমটা আস্তে আস্তে কি করার জন্য, কাস্টমাইজ করার জন্য। সো থিম দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়, বাম পাশে অ্যাপিয়ারেন্স একটা কথা আছে, বাম পাশে কি আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম নামক অপশনে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, থিমে যাওয়ার পর আমার এখানে কিছু ডিফল্ট থিম আছে। যেমন আমি এখানে যদি ক্লিক করি ভিজিট সাইট, রাইট বাটনে ক্লিক করে ওপেন ট্যাব, একটু ট্যাব ওপেন করে করে কাজ করব আমরা, বিকজ আমাকে এখানেও আবার কাজ করা লাগতে পারে, আবার এখানেও দেখা লাগবে। এখানে যা কাজ করব এই কাজটা এখানে ইম্প্যাক্ট করবে। এটা হলো যে আমার একটা ওয়েবসাইট, কিছু নাই কেন, জাস্ট একটা নর্মাল একটা থিম দেওয়া আছে, ওয়েবসাইট মনে নাও হতে পারে, ঠিক আছে? এই থিমটা দেওয়া আছে। এইখানে আরো কয়েকটা থিম দেওয়া আছে, আমরা অ্যাড থিমে ক্লিক করবো অথবা প্লাসে ক্লিক করলেই নতুন একটা থিম কি করতে পারবো, নতুন একটা থিম ইনস্টল করতে হবে।
সো নতুন থিমের জায়গায় আমি যে নামটা কপি করে নিয়ে আসছি, বিজনেস কনসাল্ট, এখানে সার্চ করব, এই যে একটা থিম আছে প্রথমেই চলে আসবে, ইনস্টল করব। এখানে আরো থিম আছে, যেটা ইচ্ছা ওইটা নিয়ে কাজ করতে চান। ওই যে বললাম একটা নিয়ে কাজ করলে আপনার আইডিয়া হলে আপনি অন্যান্যগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো যেহেতু লোকাল হোস্ট ফ্রি অফ কস্ট, এখানে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারেন, অনেকগুলা থিম নিয়ে আপনি নিজে নিজে কাস্টমাইজ করলে আপনার কাছে অনেক আইডিয়া হয়ে যাবে। তবে এটার মধ্যে বেশি প্রেশার দিবেন না। স্টুডেন্টরা এই ক্লাসের পরে শুধু ওয়েবসাইট ডিজাইন নিয়ে পড়ে থাকে, মানে এসইও যে নেক্সটের কাজগুলো আছে ওগুলো করতে চায় না। আর যখন থিমটা ভালোভাবে কাস্টমাইজ করতে না পারে তখন সে মনে করে আমি তো কোনো কিছু পারতেছি না। ঠিক আছে, যতটুকু পারেন আস্তে আস্তে চেষ্টা করেন। অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেটে ক্লিক করবে, অ্যাক্টিভেট করতে হবে, থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এগুলো যেগুলো আমার দরকার নাই এগুলো আমি একটু ডিলিট করে দেবো, বিকজ যে থিমগুলো আমার দরকার নেই ডিলিট করে রেখে দিয়ে দেবো, বিকজ ফাইল ভারী করার কোনো দরকার নেই। ওকে, এটা ডিলিট করতে পারবো না বিকজ অফ এটা হলো যে মাদার থিম, এটার আন্ডারে এই চাইল্ড থিমটা আছে। এতটুকু আমার শেষ থিম ইনস্টলেশন। তারপর আমাকে কি করতে হবে, 7টা পেজ ক্রিয়েট করতে হবে। কেন পেজ ক্রিয়েট করব, এই যে এখানে মেনু আছে না, মেনুতে দেওয়ার জন্য পেজ ক্রিয়েট করব। সো আমরা দেখি ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ ক্রিয়েট করা যায়, এই জিনিসটা আমরা এখন শিখব। এখানে যাওয়ার পর এই যে পেজেস অপশন আছে না, পেজেসে চলে যাব অপশনে, এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। 2টা পেজ ক্রিয়েট করা আছে। হ্যাঁ, সো আমরা 7টা পেজ ক্রিয়েট করে আস্তে আস্তে এইখানে ক্লিক করলে কি হবে জানেন, এই জায়গায় রিলোড হয়ে যাচ্ছে। নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। ওকে, আমরা এই জায়গায় ক্লিক করব না, কারণ এইখানে আমার আবার আসার প্রয়োজন হতে পারে, এই জন্য একটু এইখানে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব করে নেব। ঠিক আছে, কেন এই জায়গায় আমার বারবার আসা লাগবে, নাহলে ওই পেজটা ক্রিয়েট করব আবার ব্যাকে আসা লাগবে, ঝামেলা। এটা দিয়ে দিতে পারো, অথবা মাউসের যেটা চাকা আছে চাকাতে ক্লিক করলেও কিন্তু আপনার এখানে ট্যাব ওপেন হবে। 2 3 4 5 6 7। সো পেজের নামগুলো নেই, আমার হোম পেজ তো আছে, আর কি হতে পারে, অ্যাবাউট আস হতে পারে। সো যেহেতু আমার কোনো কন্টেন্ট নাই, আপাতত আমি লোডেম ইপসাম থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। প্রত্যেক পেজে তো কিছু না কিছু কন্টেন্ট থাকবে, তাই না? দিলাম, এখানে কি ফন্ট চেঞ্জ করা যাবে? সব চেঞ্জ করা যাবে। আমরা এখন ওই জিনিসটা দেখতেছি না, এই যে এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবো। পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করব। এরপর কি আছে, কন্টাক্ট আস। কন্টাক্ট আসে কোনো কন্টেন্ট আপাতত দিব না, কারণ কন্টাক্ট আসে আমাদের কি করতে হবে, একটা আমার সাথে যোগাযোগ করার জন্য ফর্ম তৈরি করতে হবে। এই জন্য কন্টাক্ট আসটা কি রাখবো, খালি রাখবো। ওকে, এরপর আসলে আমি একটু মেনু তৈরি করি, মেনু তৈরি করে বা আমার সার্ভিস তৈরি করি। সার্ভিস কি হতে পারে, সাপোজ আমি লিখলাম এখানে কন্টেন্ট গুলো দিলাম, পাবলিশ করলাম, পাবলিশ করলাম। এরপর কি হতে পারে, পাবলিশ করলাম, পাবলিশ করলাম। এরপর কি হতে পারে,
ওয়েব অ্যান্ড সফটওয়্যার রাখি। এরপর প্রাইভেসি পলিসি তো পেজটা আছে, তাহলে তো আমার এটা ক্রিয়েট করার দরকার নেই। সাপোজ এখানে ডিজিটাল মার্কেটিং আন্ডারে কি থাকতে পারে, এসইও থাকতে পারে, পাবলিশ করলাম। এর আন্ডারে এসএমএম থাকতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পাবলিশ করলাম। এখানে এসে আমি একটু আবার রিলোড দিব, দেখবে যে আমার পেজটা চলে আসছে। আচ্ছা, এখানে একটা হোম পেজ তৈরি করা হয় নাই, আচ্ছা আরেকটা পেজ তৈরি করে নিই হোম নামে। সেভ, পাবলিশ। আমার কি করা শেষ? হ্যাঁ, পেজগুলো ক্রিয়েট করা শেষ। কিসের জন্য? আমরা একটা মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য আগে কি করতে হবে? পেজটা ক্রিয়েট করা শেষ। পেজ ছাড়া তো মেনু ক্রিয়েট করতে পারবো না, এখানে তো পেজগুলো লাগবে না, তারপরে তো আমি মেনুটা ক্রিয়েট করতে পারবো। সো আমার মেনু পেজ ক্রিয়েট করা শেষ, এখন আমি মেনু ক্রিয়েট করব। মেনুটা ক্রিয়েট করার জন্য যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে, মেনুসে। আমি প্রত্যেকটা ধাপ আপনারা লিখে রাখতে, মানে ভিডিও দেখে লিখেও কাজ করতে পারেন, অথবা ভিডিওটা পজ করে কাজ করবেন। হ্যাঁ, পেজ আর মেনুর মধ্যে পার্থক্য? পেজ তো আমার একটা পেজ, মেনু হলো যে এই জায়গায় শুধু পেজের নামগুলো থাকবে। মেনু কাকে বলে? মেনু হলো যে আমার যে হেডার অংশে এই যে মেনু এই জায়গায় থাকে, এটাকে মেনু বলে। হ্যাঁ, এই মেনুতে পেজ হলো যে আমি যখন হোম পেজে গেছি, আমার পুরো একটা, এটা হলো যে পুরোটা আমার পেজ। হ্যাঁ, এরপর আমি অ্যাবাউট আসে গেছি, অ্যাবাউট আস এটা হলো যে এই যে লেখা আছে, কন্টেন্ট আছে, এটা পুরোটাকে আমরা পেজ বলি। আর মেনু তো জাস্ট উপরে থাকবে। মেনু ক্রিয়েট করার জন্য আমরা মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসি, মেনু একটা নাম দিতে হবে। প্রথমটা এটা আমরা সাধারণত মেইন মেনু বলি, যেটা এটা আমার প্রধান মেনু হবে, উপরের অংশে থাকবে, এটাকে আমরা মেইন মেনু বলি। সো অটোমেটিকলি এটা দিয়ে দিব, প্রাইমারি মেনু দিয়ে দিব, ক্রিয়েটে ক্লিক করব। মেনু ক্রিয়েট হয়েছে। এখন মেনুর মধ্যে আমার আইটেমগুলো দেওয়া লাগবে। আইটেমগুলো কি? আমার যে এই যে হোম, এসএমএস, কোন পেজ মেনুতে থাকবে। এবার স্যাম্পল পেজ তো দরকার নাই। ওকে, এগুলা অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম, মেনুতে চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে গিয়ে আমার যে ওয়েবসাইট আসছে এখানে যদি একটু রিলোড দেই, আচ্ছা থিমটা আসছে, মেনুটা এখনো শো করতেছে না, একটু দেখি। ওকে, সেভ দেই না এখনো, দিচ্ছি। হোমের পর কি থাকবে? আমি চাচ্ছি হোমের পর থাকবে অ্যাবাউট আস। আচ্ছা, একটু সেভ মেনু দিয়ে আগে দেখি, আপনাদেরকে দেখাই, তারপর এটা চেঞ্জটা করে তো বুঝতে পারবেন। উপরে মেনুগুলো আসছে, মেনুগুলো আসার পর এরপর হোমের পর চাচ্ছি আমার অ্যাবাউট আসবে, অ্যাবাউট আসার পর থাকবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে থাকবে এসইওটা, একটু ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো, এসএমএমটা ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। এই যে সাব মেনু কথাটা আসছে, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি থাকবে? এগুলো থাকবে ওয়েব, গ্রাফিক্স, কন্টাক্টস, আমার পর থাকবে। এরপর আবার কাজ করার পর সেভ মেনুতে ক্লিক করব, রিলোড দেই, চলে আসে হোম, অ্যাবাউট আস, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এগুলো আছে, ওয়েব এন্ড সফটওয়্যার, গ্রাফিক, কন্টাক্টস, সার্চের একটা অপশন, তার থেকে অটোমেটিকলি দেওয়া। ওকে, মেনুর কাজ আমার শেষ। এরপর আসবো লোগো। লোগো বলতে, লোগো দেওয়ার জন্য আমি এখানে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। আচ্ছা, লোগোর ক্ষেত্রে কি বললাম? লোগো 1:1 হতে হয়। হ্যাঁ,
1:1 লোগো হলে পারফেক্টলি লোগোটা শো করে। এখন এক এক থিমের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, যে 300x300 250x, তবে আমি একটা লোগো নিয়ে আসি, প্রিটি প্যাটি লোগোটাই নিয়ে আসি, এটাতে কাজ করে কিনা দেখে। কাজ করবে না যদি বা লোগো নিতে চাই না। এটা সেভ করি, তো ওয়েব আসতেছে। থিম অ্যাপেজ থেকে আমরা কাস্টমাইজেশনে চলে যাব, অথবা থিমের এখানে কাস্টমাইজ আছে, এখানেও যেতে পারি। কাস্টমাইজ মিন্স থিমটাকে আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজে যাওয়ার পর এখানে থিম অপশন আছে, এখানে কিছু জিনিস থেকে থিম হেডার আছে, এখানে বিভিন্ন অপশন আছে চেঞ্জ করার জন্য। এখানে আমি কালারগুলা এগুলা চেঞ্জ করতে পারবো। পর আগে আমি লোগোটা একটু দিয়ে নেই, সরি। কাস্টমাইজেশনে যাব, আমি সাইট আইডেন্টিটিতে যাব। সাইট আইডেন্টিটি যাওয়ার পর সাইট আইকন, হ্যাঁ, সিলেক্ট, সরি লোগোটা আগে দিই, এরপর সাইট আইকনটা দিচ্ছি। লোগোতে সিলেক্ট করার পর এইখানে সিলেক্ট ফাইলে যাব, দেখি এটা নাই কিনা। ওকে, নিচ্ছে না সিলেক্ট। এখানে ওর যে সাইজটা অনেক সময় না মিললে সে নিতে চায় না, এটা মিলছে। এই যে অল্টার টেক্সট পড়ছিলাম আমরা ওয়েবসাইট অডিটে, সো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা কি হবে, লোগো লিখতে পারি, অথবা আমার কোম্পানি যদি নাম থাকে, যেমন কি হতে পারে, আমরা যেটা দিছি না, এত ডিটেলসে লেখা লাগে না। হ্যাঁ, MCDM 2514, আর কোনো কিছু লাগবে না, সিলেক্ট করে দেব। পুরোটা আসতেছে না, আসবে। ক্রপ ছাড়া দেই আমি। This has been an error. ক্রপিং ছাড়া নিবে, রিসাইজ করব আবার। স্কিপ তো থাকার কথা, স্কিপের অপশন থাকার কথা। ওইটা না দিলেও চলবে। আমার মেইন কথা হলো যে আমার অল্টার টেক্সটে দেওয়া লাগবে। অল্টার টেক্সটে দেওয়া, টাইটেল আমি দিলেও না দিলেও কোনো ঝামেলা নাই, বাট আমার অল্টার টেক্সটটা দরকার এসইও রুলসের জন্য। এই ঝামেলার থিমের ক্ষেত্রে বেশিরভাগই হয়।
আচ্ছা এটা পরে দেখি সাইট টাইটলাইন এটা যদি আমি দেই কোথায় শো করতেছে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম কোথায় শো করতেছে এগুলো এই পয়েন্টগুলো আপনারা সবগুলা দিবেন কি কারণে দিবেন জাস্ট দেখার জন্য আপনারা প্রত্যেকটা পয়েন্ট কি করতে পারছেন কিনা ধরতে পারছেন কিনা হ্যাঁ সো এরপরে আসে সিলেক্ট সাইট আইকন এটা দিলে নিচ্ছে কিনা দেখি নাকি তাও নেবে না আচ্ছা না আজকে সাইট আইকনটা কোথায় শো করে এটা হলো যে এই যে এখানে দেখেন এই জায়গায় একটা ক্রেডিবিলিটি লোগো শো করতেছে না যদি সরাই ফেলি শো করে সাইজটা কি এখানে দেয়া আছে ড্যাশবোর্ডে না এটা মাঝে মধ্যে ঝামেলা করে এটা অন্য কারণে করতেছে এটা হলো যে আপনার নিচে লেখা আছে সাইট আইকন পিক্সেল এত বা এত হতে পারে এটা ক্রপ করে নিয়ে নেওয়ার কথা ওই পিক্সেলটা এত না এর আগেও তো দিছি আমি সেম কি বলো যে এই লোগোটা আসছিল এই জন্য তো এই লোগোগুলো আমি ডাউনলোড করছি এই লোগোটা আসছিল আজকে নিচ্ছে না এটাতে একটু পাবলিশ দিব পাবলিশ দেওয়ার পর আপনাদের যেটা এখানে সাইট লোগো দিলে এই লোগোটা এই জায়গায় শো করবে হ্যাঁ এখানে লোগো দিয়ে নেওয়ার পর লোগোটা এই জায়গায় শো করবে পাবলিশ দেওয়ার পর আমি একটু বাইরে চলে আসবো আমার এখানে কাজ শেষ এরপর এখানে যে অপশনগুলো আছে এই যে প্যানে ক্লিক করব আমি প্যানে ক্লিক করে একটু প্রত্যেকটা অপশনে কাজ করার চেষ্টা করব যেমন এখানে আমি লিখে দিব আমার নাম্বার সাপোজ যে কোনো একটা লিখলাম এখানে আমি আমার কি লিখতে পারি @ .com website address মিরপুর 10 হয়েছে চেঞ্জেস এরপর এটাকে আমি একটু পাবলিশে ক্লিক করব ওই যে ব্যানার ইমেজের জন্য একটু নতুন ব্যানার ইমেজ নিয়ে আসি দেখি ব্যানার ইমেজটা নাই কিনা আপলোড ফাইল আপাতত দিয়ে রাখি পরবর্তীতে চেঞ্জ করতেছি ব্যানার ইমেজ যদি দেন আপনার প্রথমে এই ইমেজটা একটু চেঞ্জেস করে নিতে হবে এটা পুরোটা আসলো না কেন আজকে কি প্রবলেম হচ্ছে বুঝলাম না এটা চেঞ্জ করে চলে আসছে আচ্ছা রিমুভ দিয়ে দিই ভালো লাগতেছে না সো আপনি যদি ব্যানার ইমেজ দিতে চান উপরে মেনুর উপরে তাহলে ওইখানে ইমেজটা রিসাইজ করে নিয়ে আসতে হবে রিসাইজ করে আনলে উপরে জিনিসটা আসবে অ্যাড হেডার শর্টকাট এগুলো আমার দরকার নেই এরপর আমি পাবলিশে দিব আপনাদের প্রথম কাজ হবে আপনারা যে থিমটা কাস্টমাইজ করছেন এটার একটা স্ক্রিনশট নেবেন এরপর যে 7টা পেজ ক্রিয়েট করছেন এটার একটা স্ক্রিনশট নেবেন আর এগুলার স্ক্রিনশটগুলা কোথায় চলে আসবে আপনার এইখান থেকে স্ক্রিনশটটা নিলে কোথায় এক স্ক্রিনশটে সবগুলাই চলে আসবে পাবলিশ দিব পাবলিশ দেওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নেই ব্যাকে চলে যাব এরপর হচ্ছে ট্যাগলাইন আমরা কি করছি দিছি এখানে এরপর আসেন হেডার অ্যাড্রেস এগুলো ঠিক করছি এরপর আসেন সোশ্যাল মিডিয়া আইকনগুলো আনতে হলে আমাকে আগে যেতে হবে কোথায়
থিম অপশনে যাব, এখান থেকে যদি সোশ্যাল থাকে আমি সোশ্যালে যাওয়ার চেষ্টা করব। এখানে কি সোশ্যাল আছে? নাই। না থাকার পর মেনু, ক্রিয়েট নিউ মেনুতে যাব, মেনু লোকেশন, প্রাইমারি লোকেশন, মেনু নেম আমি একটা দিই, সোশ্যাল দিলাম, সোশ্যাল মেনু দিলাম, নেক্সটে ক্লিক করব। মেনু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, পাবলিশে ক্লিক করব। এইখান থেকে অটোমেটিক্যালি টপ লেভেলে দিয়ে দেয়, পাবলিশে ক্লিক করি। ওকে, এখান থেকে শো করতেছে না, তাহলে আমাদেরকে আবার একটু কোথায় যেতে হবে? মেনুসে যেতে হবে। মেনুসে গিয়ে এইখান থেকে আমাদের ক্রিয়েট করতে হবে নিউ মেনু। আচ্ছা, সোশ্যাল মেনু আমরা ওখান থেকে যেহেতু ক্রিয়েট সোশ্যাল মেনুটা ধরি, সিলেক্ট করি। সোশ্যাল মেনুতে এখানে কোনো কিছু নাই, এর জন্য শো করতেছে না। সো আমরা কিছু কাস্টম লিঙ্ক দেই, যেমন এখানে হ্যাশট্যাগ দেই, এখানে লিখি ফেসবুক, এখানে ফেসবুকের আমাদের ইউআরএলটা দিয়ে দেই আমার আইডির, তাহলে ওটা ওখান থেকে শো করবে। কপি করলাম, আমার সোশ্যালের এখানে দিয়ে দিলাম, অ্যাড টু মেনু দিলাম, এরপর লিখলাম ইউটিউব। সাপোজ ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে আসি, একটু মেনু দিলাম, সেভ মেনু দিলাম। সেভ মেনু দেওয়ার পর আমি একটু আমার ওয়েবসাইটে দেখি, রিলোড দেই। সোশ্যাল মেনুটা আসছে, ওইটা ওখান থেকে দেওয়া যাচ্ছিল না, এই জন্য মেনুতে এসে আবার নতুন করে মেনু ক্রিয়েট করছে। এখন যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে আবার সেই কাস্টমাইজেশনে যাই, এখানেও শো করতেছে। হ্যাঁ, এটা কি কাজ করছি? জাস্ট সোশ্যাল মেনুটা আনার চেষ্টা করছি। এরপর ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা একটু আগে করা দরকার ছিল। ওয়েবসাইট ইউআরএল বলতে আমরা যে এই জায়গায় ইউআরএল যখন আমাদের ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন পেজে যাচ্ছি, সাপোজ হোমে গেলাম, হ্যাঁ, এই জায়গায় এই ইউআরএলটা অনেক সময় আমরা কি করছি, ইউআরএল ফ্রেন্ডলিনেস এবং আরেকটা কি চেক করছিলাম, ডেলিমিটার চেক করছিলাম। সো এই দুইটা ইস্যু না হওয়ার জন্য আমাদেরকে একটু ইউআরএল এ কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা চলে যাব সেটিংসে, সেটিংস থেকে কোথায়, রিডিংয়ে, সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে, আচ্ছা সেটিংস থেকে রিডিংয়ে না, সেটিংস থেকে সরি পারমালিঙ্কে, সেটিংস থেকে পারমালিঙ্কে যাব। এখানে দেখেন আমাদের ইউআরএল এখন কিভাবে ক্রিয়েট হচ্ছে, এইভাবে ক্রিয়েট হবে দেখাচ্ছে। যদি আমরা কোনো পোস্ট করি, এর আগে কি করতে হবে, প্লেন যদি দিই তাহলে কিভাবে ক্রিয়েট হবে, এটাতে দরকার আছে মান্থ নেম থাকার দরকার আছে, আমার ইউআরএল এ নিউমেরিক থাকার দরকার আছে, যেমন 1 2 3 এভাবে ক্রিয়েট হওয়ার দরকার আছে না। তারপর পোস্ট নেম, এই যে স্যাম্পল পোস্ট আছে, এই জায়গায় আমি আমার কি করতে পারবো, কিওয়ার্ডটা বসাইতে পারবো। তাহলে আমি কি করব, পোস্ট নেম সিলেক্ট করে দেব এবং সেভ চেঞ্জেস দিব। পোস্ট নেম সিলেক্ট করে কি দিব, সেভ চেঞ্জেস। তাহলে আমার যত ইউআরএল তৈরি হবে পোস্ট করার সময়, তখন কি হবে, কিওয়ার্ডগুলো স্যাম্পল পেস্ট এই জায়গাতে আমি বসাইতে পারবো। হ্যাঁ, আর এটা দিলে আমার এখানে সংখ্যা থাকতেছে, ডেলিমিটার ইস্যু তৈরি হবে। এরপর এগুলো কিন্তু ইউআরএল ফ্রেন্ডলি না, মাসের নেম থাকতেছে, আর এটাতে কি থাকতেছে, আর এটা হচ্ছে নিউমারিক, যেটা হলো যে 1 2 3 থাকতেছে। এই কারণে আমরা কি করব, পোস্ট নেমটা সিলেক্ট করে সেভ করব, সেভ চেঞ্জেস দিলাম, কাজ শেষ। নিড টু ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি আমাকে কি করতে হবে, বানাইতে হবে। কেন ক্যাটাগরি বানাইতে হবে, পোস্ট করার জন্য। আমার যে কোনো পোস্ট কিছু ক্যাটাগরির আন্ডার থাকে, যেমন আমি যদি একটু চলে যাই প্রথম আলো, একটা নিউজ পেপারে যদি যাই, পোস্ট এবং আপনাদের পেজ বোঝানোর জন্য, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই উপর থেকে নিচে যা দেখবো এটা হলো যে একটা কি পেজ। এই পেজের মধ্যে দেখেন এখানে কন্টেন্ট লেখা আছে না, এটা নিয়ে তো কন্টেন্ট লিখছে,
ক্লোজ। এখানে একটা ট্যাগলাইন আছে বা এই যে ছবি আছে, এরপর কন্টেন্টটা লিখছে, ঠিক না? এই কন্টেন্টটা লিখছে, এই কন্টেন্টটা কোনো না কোনো কিসের আন্ডার আছে, ক্যাটাগরির আন্ডার আছে। সাধারণত এখানে ক্যাটাগরিগুলো কোথায় রাখছে, তারা উপরে রাখছে। বাংলাদেশে যদি যাই, বাংলাদেশের আন্ডারে যতগুলো সে কি করছে, এই যে দেখেন এটা এখানেই আছে। এখানে ক্লিক করলে এই পোস্টটা আমি কি করতে পারতেছি, পড়তে পারতেছি। আমি যদি খেলাতে যাই তাহলে এখানে কি থাকতেছে, স্পোর্টস রিলেটেড যত খবর আছে সবগুলো কিসের আন্ডারে, তাহলে এটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে, স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে এই পোস্টগুলো করা হয়েছে। আবার এটার আন্ডারও কিছু কি সাব ক্যাটাগরি থাকতে পারে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমাকে আপাতত দুইটা ক্যাটাগরি, কিভাবে ক্যাটাগরি বানাই এই জিনিসগুলো দেখব। ক্যাটাগরি কেন বানাবো, আমার পোস্টটা করার জন্য। সেক্ষেত্রে আমি যদি এইখানে যাই, এইখানে যাওয়ার পর এটাতে কোনো কাজ নেই, থিম কাস্টমাইজের কাজ শেষ। এখানে যাওয়ার পর আমার এই যে পোস্ট আছে না, পোস্টের আন্ডারে ক্যাটাগরিসে চলে যাব। পোস্টের আন্ডারে ক্যাটাগরিসে যাব। এই যে আনক্যাটাগরাইজ থাকে, আনক্যাটাগরাইজ এটা কখনোই ডিলিট করা যায় না। সেক্ষেত্রে এটাকে একটু এডিট করে নেই। এটাকে সাপোজ দিলাম এসইও, দ্যাট মিনস আমি এসইওর সম্পর্কে কিছু কিছু কন্টেন্ট লিখবো, এগুলো কোন ক্যাটাগরি আন্ডারে থাকবে, এসইওর আন্ডারে থাকবে। এটা স্ল্যাগটা ডিলিট করে দিই, এটা অটোমেটিক্যালি স্ল্যাগটা নিয়ে নেবে। ওকে, এরপর আবার একটু অল ক্যাটাগরিসে যাই। এখানে এসইও একটা ক্যাটাগরি, এটা এডিট করলাম, আমি নতুন একটা ক্যাটাগরি তৈরি করব। এখানে নেম দিব কি, এসএমএম, যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমি কি করব, কন্টেন্ট লিখবো, এগুলা সোশ্যাল মিডিয়ার আন্ডারে থাকবে। অ্যাড টু ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। তাহলে এটার একটা স্ক্রিনশট নেবেন ক্যাটাগরি বানানোর পর। এরপর নিড টু পোস্ট অ্যাটলিস্ট 4 ব্লগ পোস্ট, 4টা ব্লগ পোস্ট করব। দ্যাট মিনস এই যে বললাম না এখানে প্রথম আলোতে যে এখানে যাওয়ার পর আমরা এটাতে যখন ক্লিক করতেছি, এটা একটা পোস্ট না, পোস্টে কি আছে, ট্যাগলাইন আছে, লেটার আছে। সো ব্লগ পোস্ট লেখার জন্য আমরা আপাতত চ্যাট জিটিপি থেকে একটু লিখে নিই, পরবর্তীতে আমরা পোস্ট করা তো দেখবো ইন ডিটেলসে। লগ ইন করা আছে। আপাতত এমনি লিখিনি। 1200 ওয়ার্ডসের একটা লিখে নিই, একটা কন্টেন্ট ওদেরকে দেন আগে। এটা আমার একটা ট্যাগলাইন, আর সেই কন্টেন্ট লিখতেছে। আচ্ছা, এটা আমার ট্যাগলাইন, আমি একটু কপি করলাম। আমি পোস্টটা করার জন্য আমার এখানে চলে যেতে হবে অল পোস্টে। অল পোস্টে যেভাবে পেজ ক্রিয়েট করছিলাম, এখানে একটা পোস্ট কি করা আছে, আমরা অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে গিয়ে দেখেন এখানে আমার ট্যাগলাইনটা আমি দিয়ে দিব, আর এখান থেকে কন্টেন্টটা আমি একটু নিয়ে আসি, বসাই দিই। কপি করলাম, কপি করে আমার এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার আগে এখানে একটা ছবি দিয়ে নিই যাতে সুন্দর দেখায়। এখানে প্লাসে ক্লিক করব, ইমেজে ক্লিক করি, আপলোডে ক্লিক করি, যেহেতু আমাদের একটা আছে, ওপেন করে নিই। তো আসার কথা, আজকে টোটালি ইমেজ কোনোটাই নিতে চাইতেছে না। কনভার্ট টু দ্য জেপিজি অর পিএনজি, জেপিজিতেই তো আছে আমার ফরম্যাটটা, আজকে ইমেজ কেন ঝামেলা করতেছে বুঝলাম না। এটা আমার জেপিজি ফরম্যাটেই আছে, আর কি চেঞ্জ করব?
আপলোড ওপেন মিডিয়া লাইব্রেরি থেকে না যেগুলো আপলোড করা আছে এখান থেকে নিবেন না তো এটা তো আর হলো না এটা নিলে ও বলতেছে জেপিজি ফরম্যাটে দেওয়ার জন্য আমার ফাইলগুলো তো জেপিজি ফরম্যাটেই আছে এটাও যে প্রবলেম মাঝে মধ্যে প্রবলেম সৃষ্টি করে যাই হোক এটা দেই রিপ্লেসে দেই আবার একটু ভিডিও এখান থেকে নিয়ে ছবিটা দিলাম আমি জাস্ট একটা পাবলিশ করি পাবলিশ হয়ে গেছে ওকে আপর এখানে এসে আপনার এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি থেকে যে এসইও সিলেক্ট করা আছে বা আমি দুইটার আন্ডার রাখতে পারি বা ক্যাটাগরি এসইওটা সিলেক্ট করে দিলেই হবে বা চেঞ্জ করলে তখন সেভ চাইবে যেহেতু এসইও সিলেক্ট করা আছে আর দরকার নাই সেক্ষেত্রে আমি একটু আবার ব্যাগে যাই আমি আরেকটা পোস্ট করি এখানে রিলোড দিলে চলে আসবে এরপর এখান থেকে আমি একটা করি যে ব্লগ পোস্ট আমাকে একটা ট্যাগলাইন দিয়েছে এটা যদি আমি কপি করি আমি এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমি আবার অ্যাড পোস্ট করব একটা অ্যাড পোস্ট করার জন্য এখানে আমি আমার ট্যাগলাইনটা লিখব লেখার পর এখানে আবার আমি একটু কন্টেন্টটা নিয়ে আসি সেই কন্টেন্টটা লিখছে কিনা হ্যাঁ এখনো তো আমরা কিওয়ার্ড রিসার্চ করি আমি জাস্ট একটা পোস্ট কিভাবে করবেন পেজ কিভাবে ক্রিয়েট হয় এই জিনিসগুলোর অপশনগুলো দেখতেছি কোথায় গিয়ে কাজটা করা লাগে পেস্ট করলাম আমি এখানে পাবলিশে দেওয়ার আগে এই জায়গা থেকে একটু সাইড বারটা নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে স্টাইল টেক্সট ব্যাকগ্রাউন্ড পোস্টে যাওয়ার পর এই যে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব সোশ্যাল মিডিয়া সিলেক্ট করার পর আমি এটা পাবলিশ করে দেব তাহলে আমার দুইটা পোস্ট পাবলিশ হয়ে গেছে এখানে আসার পর এখান থেকে আমি যখন স্ক্রিনশটটা নিব তখন কিন্তু আমার ক্যাটাগরি সিলেক্ট করছি কিনা কোন পোস্ট করছি কিনা এই জিনিসটা দেখা যাবে আমরা এগুলা যখন কন্টেন্ট লিখবো কন্টেন্ট লিখে কন্টেন্টটা কিভাবে এসইও ফ্রেন্ডলি করে আপলোড করা লাগে পুরো জিনিসটা দেখবো এখন জাস্ট আমি ড্যাশবোর্ডের অপশন দেখতেছি কোথায় গিয়ে কি কাজ করা লাগে এরপর দুইটা প্লাগইন আমার লাগবে একটা হলো যে ইয়োস্ট একটা হলো যে কন্টাক্ট ফ্রম 7 সো এইখানে কিছু কাজ আছে যেমন robot.txt XML সাইটম্যাপ HTML সাইটম্যাপ এরপর যে ফুটার বা কোনো কিছু তৈরি করা এই জিনিসগুলা আমরা কি করব যখন আমরা লাইভ সাইট দেখব ওই জায়গায় কারণ ইয়োস্ট এখন দেখালাম কারণ এখন তো আমি একটা কন্টেন্ট এসইও করে দেখাতে পারবো না বিকজ আমরা কন্টেন্ট লেখা শিখি নাই বা আরো কিছু কিছু কাজ বাকি আছে সো ওই জিনিসগুলো আমরা একসাথেই দেখব তাহলে একসাথে আমার পুরো কাজটা চলে আসবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা শুধু এখন কি করব কন্টাক্ট ফ্রম 7 এর কাজটা দেখব হ্যাঁ কন্টাক্ট ফ্রম 7 এর কাজটা দেখার জন্য এটা কি জিনিস বলতেছি একটা প্লাগইন ইনস্টল করা লাগবে সো প্লাগইন ইনস্টল করার জন্য এই যে বাম পাশে প্লাগইন অপশন আছে এখানে গিয়ে আমি প্লাগইনে ক্লিক করলে হবে কিছু প্লাগইন এখানে দেওয়া আছে আর আমি অ্যাড নিউ প্লাগইনে যাব অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখানে লিখব কন্টাক্ট কথাটা লিখলেই চলে আসবে কন্টাক্ট ফ্রম 7 অথবা অনেক পপুলারে গেলেও পাওয়া যায় কন্টাক্ট ফ্রম 7 ইনস্টল করব ইনস্টল করে অ্যাক্টিভেট করব কন্টাক্ট ফ্রম 7 আমার এখানে চলে আসছে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এই জিনিসটা একটু কপি করে নিই এই জিনিসটা আমার লাগবে
কন্ট্যাক্ট ফর্ম 7টা কি? এটা হলো যে একটা ফর্ম, আমরা বিভিন্ন কন্ট্যাক্ট পেজে গেলে দেখি না যে নাম ইমেল সবকিছু দিয়ে সাবমিট করলে কোথায় ইনফরমেশনগুলো চলে যায়। আবার যেমন এইখানে যদি যাই, কন্ট্যাক্টে যাই, ম্যাপ ট্যাপগুলো সব থাকে। এরপর এই যে ফর্ম থাকেন একটা, এই ফর্মটা অটোমেটিকলি তৈরি করা আছে। এই ফর্মটা আমরা আমাদের কন্ট্যাক্ট কাজ যে পেজটা আছে এটাতে বসাবো। সো এখানে যাওয়ার পর আমি চলে যাব আমার পেজে। কন্ট্যাক্ট কাজ ফর্মটা দেওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন, এরপর পেজেসে চলে যাব, অল পেজেসে যাব। অল পেজেসে গিয়ে যে কোনো পেজ, আমার সব পেজ এখানে থাকবে, আমি চাইলে এডিটে ক্লিক করলেই ওই পেজ এডিট করতে পারবো। সেক্ষেত্রে আমরা কন্ট্যাক্ট এই যে এডিটে চলে যাব। এডিটে চলে যাওয়ার পর এইখানে আমি একটু প্লাস ক্লিক করে যদি কন্ট্যাক্ট ফর্ম এখান থেকে সরাসরি থাকে, এখানে একটু লিখে দেখি, কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, বসাই দিব ফর্ম 1, এখান থেকে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। সেভ দিব। সেভ দেওয়ার পর আমি এখানে আরেকটু কাজ করতে চাচ্ছি। এখানে মাউসটা নিচে আনলে এটা প্লাস আসবে, এখানে হেডিং দিয়ে যাচ্ছি। ট্র্যাক করে উপরে নিয়ে যাব, ফিল দ্য বিলো ইনফরমেশন, সেভ করলাম। এখন দেখি আমার পেজটা কিভাবে দেখাচ্ছে। আমি কন্ট্যাক্ট আস পেজে একটু চলে যাই, দেখেন কন্ট্যাক্ট আস পেজের নামটা শো করতেছে, প্লিজ ফিল আপ দ্য বিলো ইনফরমেশন, ইউর নেম, ইমেল, সাবজেক্ট, এখানে লিখে সাবমিট করলে কি হবে, সাবমিট হয়ে যাবে। এটা হলো যে অটোমেটিকলি করা থাকে। আর আপনি যদি নিজের মতো করে তৈরি করতে চান তাহলে এখানে কোডিং এর কিছু ব্যাপার আছে, ওই কোডিং করলে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। ইনফরমেশনটা মূলত কি মানে ওয়ার্ডপ্রেসের কোন একটা জায়গায় এসে জমা হবে? হ্যাঁ, অবশ্যই জায়গায় এসে জমা হবে। আপনি যদি এখানে কন্ট্যাক্ট স্যার, ফর্ম এটা নিজের মতো কিভাবে করবো? নিজের মতো করতে হলে তো আমি তো কোডিং জানি না, কোডিং করে দেখাতে হবে আপনাকে। ChatGPT এর comment লিখে না, ফোন নাম্বারটাও দিয়ে এখানে হচ্ছে আমি বলি এটার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে। হ্যাঁ, আমি যদি এখান থেকে নতুন করে একটা অ্যাড নিয়ে কন্ট্যাক্ট ফর্মে যাই, এই যে এখানে আছে লেভেল আছে, এখানে আপনি কি কি দিবেন, নেম দিবেন কিনা, ইমেল দিবেন, এখানে বসাইতে হবে। So, এটা আমি পারবো না। হ্যাঁ, so, এখান থেকে এটা কাস্টম করে তৈরি করে নেওয়া যায়, আপনি কি কি চাইতেছেন এটা অনুযায়ী। হ্যাঁ, একটাই আছে কন্ট্যাক্ট ফর্ম। আর কি ব্যাপার, এখানে ওই যে ফোন নাম্বারটা কালেকশন করা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওর তো যখন আপনাকে দিবে তখন আপনার এখানে ইনফরমেশন করে চলে আসবে যখন ফিল আপ করে দিবে। আপনি যেগুলো কমেন্টস করতেছে কমেন্টস গুলোও পাবেন। আপনার এখানে যে মেইল আইডি গুলো দিবে, আপনাকে কেউ ইনফরমেশন দেবে, এগুলো আপনার ওই যে ওই স্যান্ড বক্স আছে না, ওখানে আপনার মেইল আইডিটা সেট করে দিলে আপনার যে মেইল আইডি থাকবে ওখানের মধ্যে আপনার মেইলটা চলে যাবে। ওকে, আমাদের স্ক্রিনশট গুলো বুঝতে পারছি। প্রথমে কি হবে, বিজনেস কনসাল্ট যেটা নিছেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন, 5-7টা পেজ ক্রিয়েট করার পর ওইটার স্ক্রিনশট নেবেন। আর এই জিনিসগুলো সবকিছু কি হবে, একসাথেই চলে আসবে যখন আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে, সাপোজ এখান থেকে কাস্টমাইজেশনও যেতে পারি। কাস্টমাইজেশনে গেলে যখন আপনি এখানে যাবেন, এই স্ক্রিনশটে কিন্তু সবগুলো কি চলে আসতেছে, যে আপনি এখানে যে জিনিসগুলো চেঞ্জেস করছেন এই জিনিসগুলো চলে আসবে। প্রত্যেক থিমের কাস্টমাইজেশনে গিয়ে এই যে এই জিনিসগুলো আছেন এখানে, এইখান থেকে কাস্টমাইজ করা লাগে। যতই থিম আছে সবকিছু এখান থেকে কাস্টমাইজ করা লাগে। বাট এই থিমের আপনি এই যে লোগোটা এখানে আছে, চাইলে এই জায়গায় আনতে পারবেন না, মেনুটা চেঞ্জ করতে পারবেন না। বাট আমরা নেক্সটে যেটা দেখবো পেজ বিল্ডার দিয়ে, ওইখানে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তাও কিছু প্রতিবন্ধকতা আছে পেইড এবং ফ্রির মধ্যে। পেইডে কিছু এক্সট্রা ফিচার পাবেন, ফ্রিতে কিছু এক্সট্রা ফিচার কম পাবেন। আপনি যেটা বলছেন টাইপোগ্রাফি, এখানে গেলে আপনার এখান থেকে আপনি ফন্টগুলো চেঞ্জ করা যায়, ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। এর মধ্যে রোবটও দেওয়া। আমাদের ক্রিয়েটিভ আইডি ওয়েবসাইটটা কি দিয়ে করা স্যার?
কোডিং। একটা ওয়েবসাইট কি দিয়ে করা এটা জানার জন্য আপনাদের একটা কি বলে একটা এক্সটেনশনের মাধ্যমে জানা যায়। হ্যাঁ, এক্সটেনশনটা আমি এমনি দেখাই দিচ্ছি, এটা ভিডিওতে থাকবে না। আচ্ছা, আমরা এতক্ষণ যা দেখছি এর মধ্যে কি কোনো কোয়েশ্চেন আছে? 3 নম্বরটা কোশ্চেন আছে জি, সিরিয়ালের 3 নম্বরটা একটা কোশ্চেন আছে ডবল 1.1 এর মানে কি? তো 1:1 1:1 মানে সাইজ ইমেজের রেশিওটা 300/300 হতে হবে, 250/250, 150 মানে এই থিমের জন্য আমরা যে থিমটা দিচ্ছি ওই থিমের জন্য এই রেশিওতে লাগবে ইমেজটা। যদিও বা আমি ইমেজ নেওয়ার পর আপলোড হয় নাই, আপলোড হলে এই জায়গায় দেখাতো। আমার ইমেজগুলো কিন্তু ডাউনলোড এর আগে কিন্তু যখন দিছি, আজকে কিন্তু কোনো জায়গায় ইমেজটা নিচ্ছে না, এই যে চারিদিকে সমান আর কি। নেক্সট টাইম শেখাই দিয়ে না বুঝি নাই। বললাম নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে যদি আসে, এখন আজকে কেন আসতেছে না এটা তো বুঝলাম না, কারণ আমার ইমেজটা এর আগে সেম ইমেজ আমার শো করছে আগের ক্লাসে। হ্যাঁ, সো আপনি এই আমি যেভাবে দিছিলাম মানে আমার ইমেজটা শো করতেছে না, আপনার ওখানে শো করবে আশা করতেছে। ওকে, আর ব্যাপারটা হলো যে অনেক সময় এ ধরনের হতে পারে, কিছু কিছু কারণে হয়, যেমন কি হতে পারে, লোডিং আছে, ইয়ার ব্যাপার আছে, আর অনেক ব্যাপার আছে। এখন তো ওয়ার্ডপ্রেস দিলে সহজেই হয়ে যাচ্ছে। আগে ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে জ্যাম্পের এখানে ভিতরে গিয়ে কনফিগে অনেক কাজ ছিল, এই জায়গায় অনেক কাজ করা লাগতো। এখানে কিছু লোডিং টাইমের ব্যাপার আছে, যেমন আমাদের দেশে তো ইন্টারনেট স্লো, লোডিং টাইম বেশি হলে এটা লোড হয় না, অটোমেটিকলি রিটার্ন চলে যায়। ওই জায়গায় গিয়ে লোডিং টাইম বাড়ানো লাগতো, ইমেজের সাইজ চেঞ্জ করা লাগতো, আরও অনেক কাজ করা লাগতো। এটা বলতেছে আপনাকে 2015-16 আগের তখনও কথা বলছে, তখন এই ধরনের অনেক কাজ করা লাগতো। এখন তো দিলেই কাজ হয়ে যায়, এখন সব সফটওয়্যারগুলো খুব ইজি হয়ে গেছে, মানে দিলেই অটোমেটিকলি সব কিছু নিয়ে নেয়। আমরা যদি চাই পরবর্তীতে এই ওয়েবসাইটটা অনলাইন করার জন্য কি পারবো স্যার? মানে কপি এটা হ্যাঁ পারবেন। আপনার এখানে তো র ফাইলগুলো কোথায় থাকতেছে? লাইভ ডোমেইন হোস্টিং দিয়ে দিলি লাইভ হয়ে যাবে। না, লাইভ ডোমেইন হোস্টিং দিলে হবে না। আপনার এখানে আমরা যে সি ড্রাইভে গেছি, সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে কোথায় আছে htdocs-টা কই? htdocs-এর ভিতরে আপনার এই ফাইলগুলো আছে না, এই ফাইলগুলো আপনার লাইভ সাইটে আপলোড করে দিলে সেম জিনিসই চলে আসবে। কপি পেস্ট করে দিলে কপি পেস্ট নেবে না, ওখানে কিছু এক্সপোর্টের সি প্যানেলে গিয়ে আমি দেখাবো, ওখানে কিছু এক্সপোর্ট ইম্পোর্ট করার ইয়ে আছে, এক্সপোর্ট করলে ফাইলগুলো এক্সপোর্ট হয়ে যাবে। লাইভ সাইটের উপরে তো ক্লাস হবে। লাইভ সাইটের উপরে হ্যাঁ, ওটা হলো যে অ্যাফিলিয়েটে গেলে তখন। আচ্ছা, অনেকে বলে না খুব দ্রুততার সঙ্গে ওয়েবসাইট তৈরি করা যায়, অনেক সময় শুনছেন না 3 মিনিট 2 মিনিট 4 মিনিট অনেক দ্রুত। আমরা যেটা কাস্টমাইজ করছি এটা তো খুব এত সুন্দর লাগতেছে না ওয়েবসাইট। জাস্ট আপনাদেরকে অপশনগুলো বোঝানোর জন্য আজকের আমাদের ক্লাসটার মূল উদ্দেশ্য ছিল এই যে অপশন। আমরা কি দেখছি, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম আর কিভাবে মেনু তৈরি করে এগুলো দেখলাম, পেজ কিভাবে তৈরি করে দেখলাম, পেজটা এডিট দেখলাম, পোস্ট কোথায় করে দেখলাম। এরপর সেটিংসে গিয়ে আরো কিছু কাজ আছে, সেটিংসের কাজগুলো একটু আলোচনা করি। যেমন জেনারেলে গিয়ে অনেক কাজ আছে, এখানে আপনি এখান থেকেও ট্যাগ লাইনগুলো কি করতে পারবেন, সাইট আইকন এখান থেকেও সিলেক্ট করা যায়। দেখি এটা সিলেক্ট করে এখান থেকে এখন নিচ্ছে কিনা, যাই হোক সাইট আইকন এখান থেকেও দেওয়া যায়। এরপর আরো কিছু এখানে ব্যাপার আছে যেগুলো আর সেটিংস এর প্রয়োজন দরকার নেই। এরপর হচ্ছে রাইটিং এ যদি যাই, রাইটিং এ কিছু কিছু অপশন আছে। পোস্ট ক্যাটাগরি প্রথমে এটা সিলেক্ট অবস্থায় থাকবে, অথবা আপনি যদি অন্যটাও দিয়ে রাখতে পারেন, ডিফল্ট যেটা ডিফল্ট অবস্থায় থাকবে ক্যাটাগরি। ডিফল্ট পোস্ট স্ট্যান্ডার্ডই থাকে, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপর হলো যে রিডিংয়ে আসলে যেটা এখানে চেঞ্জ করা লাগে পরবর্তীতে আপনাদের করা লাগবে, স্ট্যাটিক পেজে গিয়ে এখানে হোম পেজকে, যেমন আপনার হোম পেজটা স্ট্যাটিক থাকে তাই না, যেমন আমি যদি বলি ক্রিয়েটিভিটিতে যদি চলে যাই, হোমে ক্লিক করলে কি যে হোম পেজটা মেইন পেজটা আসে না, এইখানে গিয়ে আপনার হোম পেজটা সিলেক্ট করে দেওয়া লাগবে। এরপর পোস্ট পেজ, যেটা পোস্টে থাকবে ওইটা পোস্টের পেজ এখানে সিলেক্ট করা দেবে, লাইভ সাইডে দেখবো। এরপর যে ব্লগ এর কাজ আছে, এখানে যে এটি ডিসকারেজ করা এই জিনিসটা কিন্তু এখানে আছে। কোন জিনিসটা প্রথম শুরুতে দেখাইছিলাম যে গুগলের বটকে মানা করা আমার এখানে আসার জন্য। এরপর ডিসকাশনে গিয়ে কিছু না, এগুলো হলো যে আপনার ওখানে কমেন্টসের ইয়ার ব্যাপারগুলো। এরপর মিডিয়াতে গিয়ে এখানে দেখেন থাম্বনেলের সাইজ কত হবে, মিডিয়া সাইজ কত হবে, এগুলো এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম সাইজগুলো চেঞ্জ করা যায়। পারমালিঙ্কে গিয়ে তো আমরা দেখছি যে লিঙ্কটা চেঞ্জ করা লাগে।
প্রাইভেসিতে গিয়ে ওর প্রাইভেসি কথাগুলো লেখা রাখছে। কলাপস মেনু কলাপস হবে এটা। এরপর টুলসে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের টুলসগুলো আছে, সাইট হেলথটা আপনাকে এখান থেকে চেক করতে পারবেন, সাইটের কি অবস্থা। এরপর ইউজারে এসে এখানে হলো যে একজন ইউজার আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যাড নিউ ইউজার। এখান থেকে যদি আমি অ্যাড নিউ করি কোনো ইউজারকে, এখানে তো করে লাভ নাই, যেহেতু আপনি বাসায় বসে কাজ করতে পারবেন না। লাইভ সাইডে গেলে অ্যাড নিউ ইউজারে গেলে এখানে আমি মেইল আইডি দিলে আপনার মেইলে এখান থেকে পাসওয়ার্ড এবং ইয়াটা চলে যাবে, আপনি বাসায় বসে কি করতে পারবেন। আপনাকে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর দিই, আপনি পুরো আমার সাইটের এখানে আমি যেভাবে কাজ করতেছি আপনি বাসায় বসেও কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা এখানে দিয়ে লাভ নাই, কারণ আপনি তো আসতে পারবেন না। যেটা লাইভ সাইট ওখান থেকে ইউজার সিলেক্ট করে দিলে দেখাবে, অল ইউজারে গেলে লিভ, যতজন ইউজার আছে এখানে দেখাবে। আমি লাইভ সাইটটা তৈরি করলে চেষ্টা করবো আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়ার জন্য, যাতে ওখানে পোস্ট এবং এসইওর কাজটা করতে পারেন। এরপর প্লাগইন হলো যে প্লাগইনে গিয়ে আপনার যত ধরনের প্লাগইন প্রয়োজন হবে অত ধরনের প্লাগইন এখান থেকে অ্যাড করতে হবে, আর এখান থেকে কাস্টমাইজ এবং ডিলিট অ্যাক্টিভেট করতে হবে। আর অ্যাপিয়ারেন্স কাজগুলো তো দেখছেন, মেনু আছে, উইজার আছে, থিম আছে। কন্ট্যাক্টে গেলে এখানে কন্ট্যাক্ট ফর্ম দেওয়ার পর এই জিনিসটা আসছে। এরপর পেজেসে গিয়ে আমরা পেজেস ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখন এখান থেকে গিয়ে প্রত্যেকটা পেজ এডিটে গেলে, আমি যদি এখানে দিছিলাম ডিজিটাল মার্কেটিং, এডিটে গেলে আমার সামনে আবার পেজটা চলে আসবে। এখান থেকে আমি চাইলে আবার এডিট করে, সাপোজ এখানে কোনো কিছু যদি এডিট করা লাগে, আচ্ছা ইমেজ না নিয়ে দেখি আমার ভিডিও কি আছে। একদম শুরুতে গিয়ে এখানে আস্তেই করে মাউসটা রাখলে অপশনটা দেখাবে, প্লাসের অপশন আসবে, একটা প্লাসের অপশন আসবে। আমি এখানে দেখি ইউটিউব ভিডিও দিয়ে দিই। আমাদেরটা দেই। মার্কেটিং এ যাই। স্যার পোস্টের ভিতরে কি কন্টাক্ট ফর্ম দেওয়া যাবে? না, পোস্টের ভিতরে কেন দিবেন, পোস্টের ভিতর দরকার হয় না তো। পোস্টের ভিতর নিচে কমেন্টসের অপশন থাকবে, নিচে কমেন্টসের অপশন থাকবে, পোস্টের ভিতর তো কন্টাক্ট থাকবে না। এই যে আসছে ভিডিওটা, ছবি আনতে পারি না, একটা ভিডিও আনছে আর কি, সো ভিডিওটা প্লে হবে। আচ্ছা, আমরা তো প্লাগইন দেখলাম হচ্ছে ফর এক্সাম্পল একটা কন্টাক্ট আস ফর্মের জন্য, আরো কি কি ক্ষেত্রে প্লাগইন হতে পারে? কি কি ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটে কি কি লাগবে। যেমন অনেকে এখানে মেসেজের একটা অপশন চাই, ওটার জন্য প্লাগইন থাকতে পারে। এরপর যারা ই কমার্স করে এখানে বিভিন্ন রেঞ্জের জন্য থাকে, যে প্রাইসেন্স এত থেকে এত, এত থেকে এতটার জন্য, ওইটার জন্য প্লাগইন। আপনি যাতে এখন ই কমার্স একটা করতে চান তাহলে ও কমার্স নামের একটা প্লাগইন আপনাকে নিতে হবে। আদারওয়াইজ মানে প্রোডাক্টগুলো তো, প্রোডাক্ট ডেসক্রিপশন ওগুলো খুব ইজিভাবে দেওয়া যায়। পেমেন্ট গেটওয়ের অনেকগুলো প্লাগইন আছে, যে আমি পেমেন্ট যে নেবেন ওইটার জন্য বিভিন্ন প্লাগইন আছে। ডিপেন্ড করতেছে আপনার ওয়েবসাইট কি কি দরকার। ওকে, বিজনেস টাইপের একটা প্লাগইন দেখে দিবেন। বিজনেস টাইপের বলতে বুঝি নাই। ই কমার্সের ই কমার্স করতে চাইলে ও কমার্স প্লাগইন দিয়ে ই কমার্স সাইট তৈরি করা লাগে। আপনি যদি ই কমার্স সাইট একটা তৈরি করতে চান তাহলে আপনার প্লাগইন লাগবে ও কমার্স, মানে প্লাগইনের নাম ও কমার্স। আমি যদি এখানে প্লাগইনে যাই, স্যার ও কমার্স দিয়ে একটা প্লাগইন দিয়ে ওয়েবসাইট তৈরি করতে আমার 6-7 দিনের উপরে সময় লাগবে, 6-7টা ক্লাস লাগবে। আপনাদেরকে প্রথমে বলছে দিস ইজ নট ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কোর্স, ডিজিটাল মার্কেটিং। সো আপনি এখানে ড্যাশবোর্ডগুলো ইউজ করে করা লাগবে। হ্যাঁ,
অ্যাড প্লাগইন ই কমার্সের উপর কোনো কোর্স নাই ক্রিয়েটিভ আইডিতে? বুঝি নাই। ই কমার্স মানে বিজনেস ধরে আমি করতে চাচ্ছি বা আমাদের এই কোর্সের মাধ্যমে তো ই কমার্স করতে পারবেন, বাট ই কমার্স করতে গেলে আপনার যদি চান যে সব কাজ আমি করব, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে সব জিনিসই শেখা লাগবে। আপনি এখন চাইতেছেন একটা ইমেজ, আপনার প্রোডাক্টের ইমেজ এডিট করবেন, এটা কি ডিজিটাল মার্কেটারের কাজ? না, তো এটা গ্রাফিক্স ডিজাইনের কাজ। আপনি চাইতেছেন আপনি একটা প্রোডাক্টের ভিডিও শুট করবেন, ভিডিও মেক করবেন, এটা কি ডিজিটাল মার্কেটারের কাজ? না, এটা ভিডিও এডিটরের কাজ। সো আপনি সব কাজ নিজে করতে চাইলে কিন্তু কি করতে হবে? সব নিজেকেই শিখতে হবে। এটা হলো যে আপনার উপর ডিপেন্ড করতেছে যে প্লাগইনটা ও কমার্স প্লাগইন। ওই যে আমার একটা স্টুডেন্টের কথা বললাম, উনি প্রায় সময় আসে, ওনার 2 থেকে 2.5 মাস লাগছে ওনার সাইটটা তৈরি করার জন্য। সো উনি তো ওয়েবসাইট ডিজাইন পারে না, আর যদি পারতো ওনার হয়তো বা 10-12 দিন সময় লাগতো। লোডিং একটু সময় নিচ্ছে। প্লাগইনটা পপুলার আছে কিনা দেখি, পপুলার থাকতে পারে। এই যে ও কমার্স, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে এরপর এটা থিম যেভাবে কাস্টমাইজ করছেন ওইভাবে কাস্টমাইজ করা যায়। ওটার মধ্যে সব অ্যাড টু কার্ট এই অনেকগুলো আছে জিনিসপত্র। আবার দেখা যায় যে আপনার নিজের মতো কাস্টমাইজ করতে হলে আপনার কাস্টম কোড ইউজ করা লাগে। ওইটা থেকে যাইতে হলে লং একটা ডিসকাশন লাগবে, শুধু ও কমার্সের উপর মিনিমাম 7-8টার উপরে ক্লাস নিতে হবে। আপনার টপিকগুলো আবার আপনাদের এই ক্লাসে যাওয়ার আগে এই জন্য বারবার স্টুডেন্টদের সাথে একটা জিনিস ক্লিয়ার করি যে উই আর ডিজিটাল মার্কেটার। সো ডিজিটাল মার্কেটিং মিনস কি, আপনি এই যে পোস্ট করতেছেন, আপনার একটা ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিল, পোস্টের মধ্যে যদি পোস্টটাকে এসইও ফ্রেন্ডলি করা লাগে ওইটা আপনি করতে পারবেন। এখানে আসবেন, পোস্টে যাবেন, এডিট করে পোস্টের যেখানে যেখানে প্রবলেম আছে ওই জিনিসগুলো সলিউশন করবেন। একটা পেজে যাবেন, পেজটাকে এসইও ঠিক আছে কিনা এটা দেখে সেট করবেন। আর নর্মালি একটা ওয়েবসাইট আপনি নিজে ডিজাইন করে তৈরি করতে পারবেন। আমি এটা প্রথম থেকে বলে আসতেছি, আপনি একদম আহামরি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আপনি এখন চাইলে পারবেন না দারাজের মতো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে। দারাজের মতো ওয়েবসাইট আপনি ওই যে কি বলে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স করার পরও সময় লাগবে তৈরি করতে। কথার কথা প্র্যাকটিস না, আপনি ড্যাশবোর্ডের পুরো ইউজটা জানেন। এখন ডিপেন্ড করতেছে আপনি কি ইউজ জিনিস, এখানে যদি কোনো একটা থিম পছন্দ হয় ওই থিমটা কাস্টমাইজ কিভাবে করতে হয় এটা আপনাকে আস্তে আস্তে ওখানে ক্লিক করে করে জানতে হবে, অথবা কোনো ভিডিও দেখে নিতে হবে। ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে থিম ইউজ করা, ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেটা দেখবো প্লাগইন দিয়ে দেখবো পেজ বিল্ডার, দ্যাট মিনস পেজ আমি নিজের মতো করে ডিজাইন করতে পারবো, ওইটা দিয়ে সাধারণত করে। আর থিম হলো যে এক্সট্রা বা এই ধরনের WOcean পেজ, যে থিমগুলো ছোট লাইট, যেগুলো লোড হতে সময় কম লাগে, যেগুলো মোবাইল ফ্রেন্ডলি, ওই ধরনের একটা থিম নিয়ে নেয়। হ্যাঁ, এলিমেন্টার দিয়ে আমরা এই যে এলিমেন্টার এখানে দেখাচ্ছে এটা দিয়ে পেজ বিল্ড করবো আর কি। কিন্তু এলিমেন্টারও অনেক জিনিসগুলো এখন দেখতেছি শুধু পেইড আর পেইড চাই, মানে হ্যাঁ প্রায় পেইড করে ফেলছে। এলিমেন্টার দিয়ে আগে অনেক অনেক কাজ করা যেত। হ্যাঁ না, আমি বলতেছি এলিমেন্টার দিয়ে আগে অনেক, যেমন মেনু অনেক মেনুগুলো পাওয়া যেত, এখন শুধু জাস্ট মেনুটা পাওয়া যায়। আর অন্যান্য করতে গেলে আপনাকে আলাদা, যেমন হেডার এবং ফুটার আগে এখানে, আবার হেডার এবং ফুটার এখন আলটিমেট অ্যাডভান্সের ভিতরে নিয়ে গেছে। সো প্রায় জিনিসগুলো পেড, তবে সিম্পল মানে পেজ ছাড়া ফ্রিতে যদি করতে চান মোটামুটি একটা ওয়েবসাইট দায়ের করানো যায়। এখন আপনি যদি চান যে না ওর মতো ঠিকই ওরকম কাস্টমাইজ লাগবে, একদম হুবহু কাস্টমাইজ করতে গেলে আপনাকে তখন একদম কোডিংয়ে চলে যেতে হবে। আপনি যদি চান না একদম হুবহু ওর মতো লাগবে, তখন আপনাকে কোডিংয়ে যেতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, এটা তো অস্বাভাবিক কিছু না। এখন যদি আপনি ধরেন ওয়ার্ডপ্রেস জানলেন না, আপনি ডিজিটাল মার্কেটার, এখন আপনি এটা ইমপ্লিমেন্ট করবে কে? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে তো আপনার ওয়ার্ডপ্রেস জানাটা আপনার জরুরি না, এটা আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে ওই জিনিসটা পড়ে না। আপনার ওয়েবসাইটে ব্যাক এন্ডে কাজ করা তো আপনার কাজ না, ডাক্তারের কাজ তো আর ইঞ্জিনিয়ারের কাজ না, ইঞ্জিনিয়ারের কাজ তো আর ডাক্তার করতে পারবে না।
সো ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করা আমরা কথা ওয়ার্ডপ্রেস আমরা শিখলাম, এটা অন্য জিনিস, কিন্তু ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করা কি আমার কাজ অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে? আমার কাজ না তো, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপার যারা করবে তাদের কাজ। আমরা এটা জানতেছি, এটা অন্য জিনিস। এখন ধরুন কোডিংয়ে হলো, তাহলে কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? এই যে এখন দেখছি পেজ ক্রিয়েট করা, এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি বা লিখছি, লেখা টেক্সটগুলো দিচ্ছে হয়ে যাচ্ছে। এই পেজটা যদি কোডিংয়ে যান, এতক্ষণ এটা এই একটা পেজ তৈরি করতে তো অনেক সময় লাগবে, ঠিক না? যদি কোডিংয়ে হয় তখন আপনি কি এরকম অপশন থাকবে? কোডিংয়ে গেলে তো জাস্ট এই ধরনের কোড লিখতে হবে। এটা যদি আমি ইন্সপেক্টে যাই, হ্যাঁ, যদি ভিও পেজ সোর্সে যাই, এই যে এইভাবে আপনাকে এই জিনিসগুলো সব লিখতে হবে, এগুলো হাতে টাইপ করেই লিখতে হবে। এখানে যতগুলো লেখা আছে সবগুলো আপনাকে হাতে টাইপ করে লিখতে হবে। কয় লাইন? নিচে যাই, 5314 এতগুলো কোড স্ট্রাকচার হয়। অনেক সময় একটা পেজ তৈরি করলে ওই পেজের লিংক বসাই দিলে ওই পেজের ওই অংশটা কাজ করে। আপনার প্রত্যেকটা পেজ তো সিমিলার হবে না। যেমন এটার যে এখানে জিনিসগুলো রাখছেন, এই জিনিসগুলো তো অ্যাবাউট আস পেজে নাই, কোনো মিল আছে এটার সাথে? এটা সেম। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হবে আপনাকে। আর আমরা যেটা করছি, আমাদের ওয়েবসাইট কোনটা? এটার ব্যাক এন্ডে যাই, এই যে কোড, এই কোড কি আমরা লিখছি? আমরা যদি কোডিং করে করতাম তাহলে আমাদেরকে এই যে 3054 পর্যন্ত এই কোডগুলো করা লাগতো, যদি আমরা কোডিং করে করি, ঠিক আছে? কিন্তু করতে সময় লাগছে কতক্ষণ? জাস্ট টেক্সটগুলো বসাই দিচ্ছি, এটা তৈরি হয়ে গেছে। ব্যাক এন্ড আসেন কিন্তু কোড আছে না? হ্যাঁ, সব কিছুতেই কোডিং দেয়, মানে কোডিং ছাড়া একটা ওয়েবসাইট আপনি চিন্তা করতে পারেন না। এটা হলো যে কোডিং করে রাখছে, আপনি যখন এখানে জিনিসগুলো লিখতেছেন না, এই যে ইউটিউবে এটা দিছি, তখনই কিন্তু ব্যাক এন্ডে এখানে কোড লেখা হয়ে গেছে অটোমেটিকলি। এটা ওইভাবে তৈরি করা, এই কারণে। আচ্ছা, সো ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? কোনটা? ডুয়েল ল্যাঙ্গুয়েজ থাকলে না, এটা হলো যে আপনার প্লাগইন না, প্লাগইনও আছে, আর এখানে ক্ষেত্রে প্লাগইনও আছে। আর অ্যাপিয়ারেন্সে গেলে দেখেন থিম ফাইল এডিটর আছে। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটর, আই আন্ডারস্ট্যান্ড, দ্যাট মিনস আমি কোড বুঝি। এখানে গিয়ে বিভিন্ন দেওয়া যায়, যে থিম হেডার, এখানে গিয়ে আপনি কোডগুলো বসাইতে পারবেন। স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। কন্টাক্ট 7 এর মাধ্যমে আমরা শুধু ইমেলটা কালেকশন করতে পারছি, এমন কি কোনো প্লাগইন আছে যে আমি ফোন নাম্বারও মানে কালেকশন করতে পারি? এখানে যদি আপনি অপশনটা দিয়ে দেন, আপনি যদি এডিট করে অপশনটা দেন, সাপোজ আমি যদি আমার কন্টাক্ট পেজে যাই, এখানে কি কি আছে? নেম, ইমেল আইডিটা পাচ্ছেন। এখানে আপনি আরেকটা ঘর করে মোবাইল দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি। ওটা তো স্যার কোডের কাজ। হ্যাঁ, ওটা তো ওটা ভাই দেখাবেন, না হলে মানে অন্য কোনো প্লাগইন দিয়ে না, প্লাগইন ফোন নাম্বার কালেকশন করার জন্য অন্য কোনো প্লাগইন আছে? জিনিসটা হচ্ছে যে এই যে কন্টাক্ট 7 যে আমরা ইনস্টল করলাম, এটা কি কাস্টমাইজ করে আমরা আমার এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারবো নাকি? হ্যাঁ, ওটা একটু এটা কাস্টমাইজ করতে দেখালে ভালো। ফোন নাম্বার এটা তো একটা কাস্টমারের কালেকশন ওনার সাথে না, আপনি আমি বলি যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু ইমেলের থ্রুতে কালেক্ট করে। হ্যাঁ, আর লিড ফর্ম, এটা হলো যে আপনাকে একটা লিড ফর্ম তৈরি করতে হবে এখানে। তাহলে লিড ফর্ম যেটা বলি, এটা একটা কাস্টমারের বিভিন্ন লিড দিয়ে থাকে। একটা ওয়েবসাইটে দেখায় না যে ফেসবুকে অ্যাড দিছে, অ্যাড দেওয়ার পর ক্লিক করার পর ওখানে গেছে। দুইভাবে ফেসবুক থেকে লিড নেওয়া যায়। একটা হচ্ছে ফেসবুকের লিড ফর্ম, যেখানে হলো যে কাস্টমার নাম, মোবাইল নাম্বার দেয়। আমরা অনেক সময় দেখি না সাইন আপের একটা অপশন থাকে, একটা অ্যাড, ফেসবুক অ্যাড দেখি না, সাইন আপ। বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, যারা হলো যে মাইগ্রেশন নিয়ে কাজ করে, ওখানে দেখি সাইন আপ করলে বা কারো একটা কি আছে সামনে মেল আছে, ওখানে লিড কালেক্ট করে না, যেটা লিড কালেকশন বলি আমরা। সো ফেসবুক ওখানে সাইন আপ করলে একটা অপশন থাকে হলো যে কি, আপনি নিজে ফেসবুকের একটা নিজস্ব ফর্ম আছে, ওটা পূরণ করে দেবেন। অথবা আপনি ওয়েবসাইটে এসে একটা কাস্টমাইজ ফর্ম তৈরি করে রাখতে পারেন। ওইটা তো অন্যবা আপনার যদি আপনার যদি ওয়েবসাইট বিল্ড করেন, তখন আমি হয়তো বা আমাদের এখান থেকে ওয়েবসাইটের কারো হেল্প নিয়ে আপনাকে ওইটা করাই দিতে পারি। কিন্তু ওইটা তো আমি পারবো না কোডিং করে, বা ইয়াতো নেই, দেখানোর কোনো ওয়ে নেই।
স্যার আপনার যদি নিজের ওয়েবসাইট বিল্ড করেন ওইখানে যদি প্রয়োজন হয় আমি এখান থেকে হেল্প নেওয়া দিতে পারি আপনাকে। স্যার মূলত আমাদের এখানে ওয়েবসাইট কাজটা এসইওটা কি আপনার হ্যাঁ, আমার এসইওটা ইমপ্লিমেন্ট করা লাগবে না। আমি এসইওর কি বাইর করছি, প্রবলেমগুলো বের করছি, ওয়েবসাইট অডিট করে প্রবলেমগুলো বের করছি। প্রবলেমগুলো কি করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে না। ইমপ্লিমেন্টেশনের কথা বলছিলাম প্রথম ক্লাসে। সেকেন্ড ধাপে কি থাকবে, থার্ড ধাপে কি থাকবে, ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট কয়টা ওয়েতে করা যাবে, একটা হলো যে আপনি নিজে নিজে করতে পারবেন, আর একটা হলো যে রিটেন ওয়েতে দিয়ে দেবেন কাকে, ওয়েবসাইট ডেভেলপারকে রিটেন ওয়েতে দিয়ে দেবেন, সে ইমপ্লিমেন্ট করে নেবে। বুঝতে পারছি? এই নেক্সট ক্লাসটা হলো যে যখন আমরা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে ওয়ার্ডপ্রেসটা দেখলাম, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশন দেখলাম যেখানে গিয়ে আমরা কাজ করতে পারবো। আরেকটা হলো যে নেক্সট এই পরের ধাপেই আমরা দেখব কিভাবে একটা রিটেন ওয়েতে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন? নো ওয়ারিজ, শিখতে থাকেন। ওয়ার্ডপ্রেসের আমাদের লাইভ সাইট আছে, ওইটাও করতে থাকি। এরপর যদি আপনার কোনো এক্সট্রা প্রয়োজন হয়, এখন আমি যদি ক্লাসে ওই জিনিসটা দেখাতে চাই, আমার পুরো জিনিসটাই মানে ক্লাস 2-3টা এক্সট্রা ওইটার উপরে চলে যাবে, বা আমি নিজে পারার পসিবিলিটি কম, কারণ কোডিংয়ের কাজগুলো আমি নিজেই পারবো না। পারলেও অনেক আগে করছে, হয়তো এখন অনেক কিছু মনে নেই। আর বিশেষ করে আপনাদের এই যে আমাদের এই যে স্টুডেন্ট আছে এদেরকে নিয়ে কিন্তু আমরা অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন ক্লাস করাই। যেমন নেক্সট মান্থে বা তার পরের মাসে আমাদের একটা প্ল্যানিং আছে, যেটা হলো যে আপনার আমাদের ওয়েবের আলামিন স্যার ক্লাস নেবেন। এটা টোটালি ওয়ার্ডপ্রেসের উপর নেবেন, উনি আরো অ্যাডভান্স লেভেলে দেখাবেন। এটা টোটাল ফ্রি অফ কস্ট। এর আগে কিন্তু আমরা গ্রাফিক্স নিয়ে দেখাইছিলাম না, এটা আলাদা করে আসতে হবে কষ্ট করে। না, ওগুলো টোটাল এক্সট্রা ক্লাস। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমরা গ্রাফিক্সের দেখাইছি, গ্রাফিক্স কিভাবে এআই দিয়ে। আপনাকে কেউ আসছিলেন? আপনার নতুন, এই জন্য আপনাদেরকে ইনভাইট করা হয় না। যারা পুরনো শেষ করছে, যেমন যারা পুরনো একদম শেষ করে ফেলছে তাদেরকে নিয়ে নেক্সট প্ল্যানিং আছে। এসইওতে কিছু কিছু জিনিস আপডেট আসছে, ওই জিনিসগুলো নিয়ে একটা ক্লাস হবে। ওইটা তো আপনাদের প্রয়োজনীয়তা নাই, ওইটা হলো যে যারা এক্স স্টুডেন্ট, যারা হলো যে প্রিভিয়াসলি বের হয়ে গেছে লাস্ট ইয়ার, তাদেরকে নিয়ে ওই প্ল্যানিংটা। আমার একটা কথা হ্যাঁ বলেন। যে কোডিং বেশি সিকিউর নাকি? সিকিউর, দুইটাই সিকিউর। ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডের সিন কিন্তু কোডিং এ লেখা আছে, কোডে লেখা আছে। সিকিউর দুইটাই। অন্য কেউ করেছে আর এটা নিজে করতে হবে। হ্যাঁ, এটা হলো যে একটু সুবিধা, আপনি কোড ছাড়া ড্র্যাগ করে করতে পারতেছেন, আর ওটা হলো যে টোটালি কোডিং করে করা। নরমালি মানুষ কি কোডিং এ বেশি করে তো? বেশিরভাগ তো সিএমএস দিয়ে করা, কারণ সহজে মানুষ মানে জটিল কোনো ওয়েবসাইট হলে কোডিং এ যায়। আর আপনার যেটা বলছিলাম, আপনার হুবহু এরকমই লাগবে, তখন কোডিং ছাড়া পারাটা মুশকিল। আর না হলে আপনার কোনো রকমের হলে চলতেছে, তখন ওয়ার্ডপ্রেস দিয়ে চলে। বাট ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করতে গেলে, যেটা টু বিয়ান্স, থিম কাস্টমাইজ করতে গেলে এসইওর অনেক প্রবলেম থেকেই যায়। এই জন্য পেজ বিল্ডার দিয়ে করা বেটার, যেটা আমরা এলিমেন্টর দিয়ে করব। ওইটাতে করলে এসইওর কাজটা পারফেক্টলি করে ফেলা যায়, কারণ থিমের ভিতর অনেক তাদের নিজস্ব জিনিস থাকে, ওগুলো কাস্টমাইজ করতে না পারলে ওগুলো এসইওর প্রবলেমগুলো থেকেই যায়। এখন আমরা তো এটা ডিপলি ঢুকতেছি না, জাস্ট ডিপলি বলতে না, ডিপলি ঢুকতেছেন, আপনি আরো অ্যাডভান্সে যেতে হলে তখন আপনাকে নিজের চেষ্টাতে যেতে হবে। ঠিক আছে, আর যেটা হলো যে যেটা ক্লাস বলছিলাম ওইটা করার চেষ্টা করেন। ওইটা করলে ওয়ার্ডপ্রেসের আরো জিনিসগুলো ইন ডিটেলসে জানতে পারবেন। ওইগুলো করার উদ্দেশ্য একমাত্র একটাই, যে যেমন আমাদের এখানে কেউ ভর্তি হলে যাতে অন্যান্য ডিপার্টমেন্টের আইডিয়াটাও থাকে। যেমন আমরা কিন্তু ভিডিও এডিটিংয়ে যারা ভর্তি হয় তাদেরকে কিন্তু ইউটিউব এসইও যেটা আছে ওদেরকে মাঝে মধ্যে আমরা মানে আমি ক্লাস নিই বা অন্য স্যারের ক্লাস নাই, ওটা এক্সট্রা টোটালি কোর্সের বাইরে। হ্যাঁ, গ্রাফিক্সের জন্য অনেক সময় আমরা ফেসবুক মার্কেটিংটা নেই, মানে কয়েকটা ব্যাচ শেষ হলে ওই ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে ফেসবুক মার্কেটিংটা আমরা নেই। তেমনি যেমন আপনাদের জন্য কয়েকদিন আগে বললাম না, গ্রাফিক্সেরটা দেখানো হয়েছে, হয়তো বা আপনাদের আরও পরবর্তীতে যখন লাস্টের দিকে যাবেন, এখন তো দরকার নেই, যখন সোশ্যাল মিডিয়া শেষ হবে তখন দরকার হবে একটা গ্রাফিক্স কীভাবে ডিজাইন করা যায়। হ্যাঁ, ভিডিও এডিটিংয়েরও নেই। ডিজিটাল মার্কেটিংয়ে যারা ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ওয়েব এগুলার ওয়ার্কশপ যদি থাকে তখন আপনাদেরকে কোর্সের শেষও হতে পারে, কোর্সের মাঝখানেও হতে পারে। কল হলে তখন আপনার যদি সময় থাকে আসবেন, তখন ওই জিনিসটা আপনার নলেজ থাকলো। দ্যাট মিনস আপনার বেসিকটা ক্লিয়ার হলো। আপনি একদিনে তো ভিডিও এডিটর হয়ে যেতে পারবেন না,
আপনার বেসিকটা ক্লিয়ার থাকলে আপনার যখন একজনের সাথে কাজ করতে যাবেন সুবিধাটা কি, আপনি একজন ভিডিও এডিটর হায়ার করলেন বা ভিডিও এডিটরের কাছে গেলেন, সে আপনাকে অঙ্ক দিতে পারবে না। আপনি জানেন যে এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে, কি লাগবে, একটা অ্যামাউন্ট জানতে পারবেন, এটাই আর কি। সো ঠিক আছে, আমরা তাহলে 11:30 থেকেই শুরু করবো আর কি নাকি? ঠিক আছে, ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস রিলেটেড? পয়েন্টগুলো ইয়া করতে থাকেন। পেমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে কোন কার্ড ভালো? পেমেন্ট বাইরে করার জন্য না, এখানে ওই যে ডোমেইন হোস্টিং কেনার জন্য সবগুলো সিটি ইবিএল দুটোই ভালো। সিটি ব্যাংক আর ইবিএল একটা ভালো ইয়া। হ্যাঁ, ডোমেইন হোস্টিং সবগুলো মিলে 6-7 হাজার টাকা পড়বে নর্মালি যদি নিতে চান পার ইয়ার। নেম চিপ থেকে নেওয়াই বেটার। ওকে, ঠিক আছে, তাহলে ভিডিওটা সেভ করলাম। হ্যাঁ।